আসসালামু আলাইকুম। আশা করা যায় শুনতে পাওয়া যাচ্ছে। আশা করা যায় শুনতে পাচ্ছি। একটু দ্রুত জয়েন করে ফেলতে হবে। আমাদের একটা ওয়াজ মাহফিল হচ্ছে, যার কারণে একটু সাউন্ড পলিউশন মনে হচ্ছে, কিন্তু ওয়াজ মাহফিলের দরকার আছে, মানুষের হেদায়েতের দরকার আছে। যার কারণে ওয়াজ মাহফিলটা হচ্ছে, আমরা ওইভাবে কিছু মনে করছি না, যেহেতু মানুষের হেদায়েতের জন্য করা হয়েছে। আমরা একটু দ্রুত জয়েন করে ফেলি এবং দেখতে পাচ্ছি কিনা এবং শুনতে পাচ্ছি কিনা ক্লিয়ার থাকলে আমরা একটু দ্রুত বলে দেব ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা একটু দ্রুত বলে দিব ক্লিয়ার আছে। কেমন? আগেই ঘোষণা করা হয়েছে। এবং একটু বলে রাখি, আপনারা অনেকেই রুটিনের জন্য চিন্তা ভাবনা করছেন, এবং অনেকেই ইনবক্সে এবং অনেকে আমাকে ব্যক্তিগতভাবে ফোনও দিয়ে দিয়েছেন, রুটিন তো দিলেন না। কিন্তু রুটিন আসলে দেওয়া না দেওয়ার অনেকগুলো কারণ আমি প্রত্যেক ক্লাসেই বলেছি। তার মানে এতে বোঝা যায় আমরা অনেকেই ক্লাস করি না। আমরা মনে করি একটা ক্লাসে 2 ঘন্টা সময় আমাদের নষ্ট হয়ে যায়। বিষয়টা এরকম না। আপনি একটা ক্লাসে যতটুকু শিখতে পারেন, মোটামুটি সারাদিন পড়াশোনা করে এটা শিখতে পারেন না। এবং এক কথা শুনে, শিক্ষকের কথা শুনে আপনার একটা জিনিস যতটা মনে থাকবে, নট অনলি শিক্ষক, যে কেউ আপনাকে যখন কোনো কিছু নিয়ে ব্রিফ করবে, ওইটা আপনার যতক্ষণ মনে থাকবে। নিজে নিজে পড়লে যদি মনেই থাকতো, বাংলাদেশে এত কোচিং সেন্টার থাকতো না। এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য। নিজে নিজে যদি বুঝেই হইতো, তাহলে এত স্কুল কলেজ ইউনিভার্সিটি কি দরকার ছিল? আমি কি বোঝাতে পারলাম? তো সুতরাং বিসিএস ব্যাচে ভর্তি হয়েছি। কবির ভাই 24/7 আমাদের সকালবেলা ডেকে দিচ্ছে, রাত 3টা বাজে ডেকে দিচ্ছে। মানে আমরা ক্যাডার হয়ে গেছি, বিষয়টা এরকম না। ক্লাস যেন কেউ মিস না দেই। একান্তই যদি কারো কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে রেকর্ড ক্লাস করতেই পারি, কোনো সমস্যা নেই। রেকর্ড ক্লাসের যেহেতু অপশন আছে, কিন্তু আমরা চেষ্টা করবো লাইভ ক্লাস মানে হচ্ছে আপনার জীবন্ত ক্লাস। রেকর্ড ক্লাস তো রেকর্ডই। আমি কি বোঝাতে পারলাম? তা আমরা বিজ্ঞান এবং আইসিটিটাকে আপনাকে ঢোকানোর চেষ্টা করেছিলাম রুটিনে, কারণ যেহেতু প্রিলি পাসের জন্য বিজ্ঞান, আইসিটি, ম্যাথ, মেন্টালিটি এবং ইংলিশ, এই সাবজেক্টগুলো খুবই ভাইটাল রোল প্লে করে। আমরা বিজ্ঞান এবং আইসিটির জন্য ভালো এবং দক্ষ টিচার খুঁজছিলাম, এবং অলরেডি 7টা 30 মিনিটে ক্লাস নিয়েছেন প্রথমবারের মতো আমাদের পেজে। যদিও উনি পড়াচ্ছেন, বিগত আমি যতদূর শুনেছি উনি পড়াচ্ছেন প্রায় 14 থেকে 15 বছর মেবি। আচ্ছা, আজকের ক্লাস আপনাদের কেমন লাগে, আপনারা বুঝতে পারেন কিনা? ক্লাস অফকোর্স ভালো লাগবে। আমি গত 1.5 ঘন্টা ক্লাস আমি দেখেছি, অসাধারণ ক্লাস নিয়েছেন উনি। আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে। এবং আপনারা জানেন যে কোনো সিদ্ধান্ত আমার পেড বেসের আপনাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। আজকের ক্লাস যদি আপনারা বুঝতে পারেন, আজকের ক্লাসের উনার কথাবার্তা যদি আপনার কাছে ক্লিয়ার মনে হয়, তাহলে আমরা উনার সাথে পার্মানেন্টলি কাজ করব। এবং আমাদের জানুয়ারি থেকে শনিবার এবং সোমবার, এই 2 দিন কম্পিউটার এবং বিজ্ঞান, এই 2টা ক্লাস, অর্থাৎ ফেব্রুয়ারির ভিতরে আমাদের বিজ্ঞান কম্পিউটার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি কি বোঝাতে পারলাম? ফেব্রুয়ারির ভিতরে আমাদের নট অনলি বিজ্ঞান, সবগুলো সাবজেক্টই শেষ হয়ে যাবে। তারপরে মার্চ, এপ্রিল, মে, জুন, আমি আশা করি জুনের আগে পরীক্ষা হচ্ছে, মে, জুন অথবা জুলাইয়ের আগে পরীক্ষা হচ্ছে না। তার মানে আমরা আরো 2বার রিভিশন দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আর কথা বলছি না। আপনাদের আমাদের সবার প্রিয়, আপনাদের অপ্রিয় হইতে পারে, কারণ আপনি তো চিনেনই না। এই কারণে আমরা বললাম যে সবার আমার প্রিয়, অ্যাটলিস্ট গত 1.5 ঘন্টা ক্লাস দেখে আমি ওনার ফ্যান হয়ে গেছি বলা যায়। আমি আশা করি আপনাদের ক্লাস ভালো লাগবে। ক্লাসের পরে আপনাদের ফিডব্যাক দেবো ইনশাল্লাহ। এবং আমি আশা করি যে আপনাদের বিজ্ঞান এবং আইসিটি নিয়ে যে ঝামেলাটা ছিল, এই ঝামেলাটা হয়ে গেলেই আমাদের বিসিএস গার্ডিয়ানের সার্ভিস 100/100 হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি চেষ্টা করেছি সবসময় সব থেকে বেস্ট জিনিসটা আপনাদের দেওয়ার জন্য। আমি চেষ্টা করেছি প্রফেশনাল কোচিং মালিক না হইতে, আমি চেষ্টা করেছি বাণিজ্যিক টিচার না হইতে। কতটুকু পারছি এটা আপনারাই ভালো বলতে পারেন। আমার ভিতর থেকে আমি বলছি, আমি আমার কোনো চেষ্টার কমতি রাখছি না। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আসবেন, স্যার ক্লাস নেবেন, সিলেবাস নিয়ে বিস্তারিত কথা বলবেন, যেহেতু প্রথম ক্লাস। কোন টপিকগুলো নিয়ে কথা বলবেন, একদম লেকচার 1 থেকে বই খুলবেন, লেকচার 1 থেকে উনি পড়ানোর চেষ্টা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে কিনা একটু দেখবেন, শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। তো আইসিটি নিয়ে আমরা
প্রথমে দেখি বিসিএস এর কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। হ্যাঁ, এটা আগে বুঝে নিই। আর আইসিটিতে কত মার্ক থাকে সেটাও একটু বুঝে নিই। এটা হচ্ছে 15 মার্ক থাকে, সর্বনিম্ন 15 মার্ক। তবে এখানে 19টা পর্যন্ত কোশ্চেন আসছে। হ্যাঁ, 19 মার্ক পর্যন্ত। যদি আমরা বিসিএস এর সিলেবাসটাকে একটু বিশ্লেষণ করে দেখি, 15 মার্ক থাকার কথা, কিন্তু আসে কত? 19 মার্ক। লাস্ট বিসিএস এ যদি আমরা দেখি, কম্পিউটার অংশ 15 ছিল, প্লাস 2টা মেন্টাল অ্যাবিলিটিতে কোশ্চেন কম্পিউটার থেকেই ছিল। তার মানে দেখতে গেলে 17টা কোশ্চেন আমরা দেখব। তার মানে অনেকগুলো কোশ্চেন আমরা এখানে পাচ্ছি। আর গত যে বিসিএস 46 এর অ্যাকুরেসি যদি আমি বলি, যে আমার ক্লাসের কমন রেট যদি একটু বলি 46 বিসিএস এ, তাহলে এই 46 এ 17/17 কমন আসছে, অর্থাৎ 100% কমন ছিল। বাকিটা আপনাদের পরীক্ষার খাতায় যদি ABCD বৃত্ত ভরাট করতে যে ভুল না করেন, ঠিক আছে? তো কমন ছিল 100%। শুধু এটাই না, বিগত যতগুলো পরীক্ষা হয়েছে সর্বনিম্ন 90-এর নিচে, মানে 90%-এর নিচে কখনো কমন আসে নাই। তাই আশা করব আপনারা প্রত্যেকটা ক্লাসই যত্ন সহকারে দেখবেন এবং নোট টুট করবেন আর কি। তো এখন আসি আমরা বিস্তারিত টপিক নিয়ে, মানে কোন টপিক থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে। তো আমাদের আজকের লেকচারের যে কম্পিউটারের ইতিহাস নিয়ে কোশ্চেনের কথা বলা আছে, তো ডিরেক্ট ইতিহাস থেকে প্রশ্ন পরীক্ষায় তেমন একটা আসেনি। আমরা 37 বিসিএস এ একটা কোশ্চেন ইতিহাস থেকে দেখব। তবে আমি ইতিহাসটাকে একটু মডিফাই করে পড়ানোর চেষ্টা করব, যে আজকের ক্লাস থেকে গত বিসিএস এ মাত্র 3টা কোশ্চেন আসছে, ঠিক আছে? আমি মডিফাই করে পড়ানোর কারণে। আর যদি আপনি জেনারেল ইতিহাস পড়েন, তাহলে ইতিহাস আর পড়ার দরকার নেই। হ্যাঁ, ইতিহাস একদমই অ্যাভয়েড করতে পারেন, কারণ ইতিহাস থেকে কোনো কোশ্চেন বিসিএস এ আপনি 35 এর পরে দেখবেন না। ওকে, তো এটাকে আমি মডিফাই করছি আর কি, যেটাতে পরীক্ষায় কোশ্চেন থাকে সেভাবে। তো তার আগে আমরা টপিকগুলো একটু দেখার চেষ্টা করি। কম্পিউটার আর্কিটেকচার থেকে পরীক্ষায় কোশ্চেন হয়। কম্পিউটার আর্কিটেকচার বা অর্গানাইজেশন, খুবই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। অর্গানাইজেশন বা অঙ্গ সংগঠনের কিছু অংশগুলো আছে, সেগুলো খুবই ভাইটাল। যেমন হার্ডওয়্যার থেকে সর্বোচ্চ বিসিএস এ প্রশ্ন আসছে 9টা, ঠিক আছে? মানে শুধু হার্ডওয়্যার অংশ থেকে 9টা পর্যন্ত কোশ্চেন পরীক্ষায় আসছে। তো এরপরে যদি আমরা আরেকটা ভাইটাল টপিক দেখি, সফটওয়্যার থেকেও 3-4 মার্ক সব সময় আমরা দেখতে পাই। অন এভারেজ এখানে সর্বোচ্চ 9টা বললাম, যে বিসিএস এর সর্বোচ্চ 9টা পর্যন্ত কোশ্চেন হার্ডওয়্যার থেকে আসছে। আর এমনিতেই 2, 3, 4, 5 এরকম ভাবে মার্ক থাকে। এখানেও 2, 3, 4, 5 মার্ক থাকে, একটু বাড়ে কমে এরকম হয়। তো এইখানে আরেকটা টপিক আমরা পাবো, সেটা হচ্ছে ফার্মওয়্যার। এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর এখান থেকে মজার একটা ব্যাপার আছে, যে ফার্মওয়্যার থেকে কোশ্চেনগুলা অধিকাংশই ভুল করে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দিই, ফার্মওয়্যার নিয়ে এখন পর্যন্ত লেখা যতগুলো আর্টিকেল আছে বা বই বাংলা ভাষায় লেখা আছে, প্রায় সবগুলোই ভুল লেখা আছে ফার্মওয়্যার নিয়ে। তো ফার্মওয়্যার নিয়ে আমরা বিসিএস এ প্রশ্ন দেখবো, 38 বিসিএস এ কোশ্চেন দেখবো, 41 বিসিএস এ কোশ্চেন দেখবো, ফার্মওয়্যার রিলেটেড কোশ্চেন। ওকে, আর তাছাড়া আমরা ব্যাংকে যদি আমরা দেখি, জনতা ব্যাংক RC 23-এ আসা কোশ্চেন ফার্মওয়্যার থেকে কোশ্চেন, বাংলাদেশ ব্যাংক AD 21-এ আসা কোশ্চেন, সাথে NSI AD 21-এ আসা কোশ্চেন ফার্মওয়্যার থেকে, মানে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আসে। তাছাড়া আমরা যদি কম্বাইন্ড অফিসার জেনারেল যদি দেখি 18-তে, সেখানে ফার্মওয়্যার থেকে কোশ্চেন আছে। তাছাড়া বিসিএস রিটেনে আপনি 38-এর পরে মোটামুটি 3টা বিসিএস রিটেনে আমরা শুধু ফার্মওয়্যার টপিক থেকেই কোশ্চেন দেখব। ওকে, প্রিলি যেমন গুরুত্বপূর্ণ, এখানে রিটেনও তেমন গুরুত্বপূর্ণ। আমরা কম্পিউটার আর্কিটেকচার অধ্যায়ে 3টা টপিক নিয়ে অবশ্যই কোশ্চেন দেখব। একটা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড ফার্মওয়্যার। ওকে, হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড ফার্মওয়্যার। তো এখানে যদি আপনি দেখেন, তার মানে আমাদের পড়াশোনা মোটামুটি শেষ বলা চলে, বলতে পারেন এখানে 40% পড়া অলরেডি ডান। যদি এই 3টা টপিক নিয়ে আপনি পড়েন, তাহলে 40%, অ্যাটলিস্ট 40% আপনি শেষ করতে পারবেন। যারা একটু চিন্তা করেন যে আমার অত সময় নেই, তাহলে 40% এটা
শেষ করে দিতে পারেন যে এইটুকুই পড়বেন, 40% মার্ক পেয়ে যাবেন। এখন আসি একটা সিম্পল কোশ্চেন নিয়ে, যে কম্পিউটার আর্কিটেকচারের অংশ কয়টি বা কি কি, তাহলে কি পারা যাবে কম্পিউটার অংশ কয়টি ও কি কি? কম্পিউটার আর্কিটেকচারের অংশ কয়টি ও কি কি, তাহলে অলরেডি হয়তোবা আপনারা বুঝে ফেলছেন কম্পিউটার আর্কিটেকচারের অংশ কয়টি ও কি কি, এটা আপনারা জেনে ফেলছেন, এখানে যা লেখা আছে এটাই। আরেকটা কোশ্চেন আমরা পাবো কম্পিউটার নাম্বার সিস্টেমে, যেটা আজকে আমাদের ফ্রি একটা ক্লাস ছিল, কম্পিউটার নাম্বার সিস্টেম। যারা দেখেছেন তারা তো দেখে রাখছেন যে আমি শুধু কনভার্সনটা এখানে দেখিয়েছিলাম, প্লাস ডিজিটাল ইলেকট্রনিক্সটা এখানে লাগবে। ডিজিটাল ইলেকট্রনিক্স গেটগুলা, হ্যাঁ, ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাঙ্গুয়েজ এখানেই পাবেন, আর সাথে হচ্ছে কোড, কনসেপ্ট অফ কোড। এখান থেকে আমরা সব সময় মিনিমাম 2টা কোশ্চেন আমরা দেখি, হ্যাঁ, মিনিমাম 2টা কোশ্চেন দেখি। এখান থেকে কিন্তু সর্বোচ্চ কোশ্চেনও আসছে 5 মার্ক পর্যন্ত, শুধু নাম্বার সিস্টেম থেকেই আসছে, ঠিক আছে, শুধু 5 মার্ক নাম্বার সিস্টেম থেকে আসছে, গেট থেকে আসছে। রেগুলার রিসেন্ট এখান থেকে একটু কম আসছে, মানে শুধু কনভার্সন টাইপ থেকে কোশ্চেন আসছে। আর আমরা যদি এই ইলেকট্রনিক্স পার্টের গেট থেকে দেখি, নট গেট থেকে কোশ্চেন আসছে কয়েকটা। এরপর আসি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা কমিউনিকেশন। তো নেটওয়ার্ক অ্যান্ড ডেটা কমিউনিকেশন থেকে এখানে কমিউনিকেশনের মধ্যে মোবাইল পাবেন। লাস্ট 45-এ মোবাইল জেনারেশন থেকে একটা কোশ্চেন আসছে, যে জেনারেশনগুলো কোন অর্গানাইজেশন সিলেক্ট করে, যেমন 4G 5G, এই যে জিটা লাগায় কে, সেটা এই জেনারেশন লাগানোর কোম্পানি হচ্ছে, মানে অর্গানাইজেশন হচ্ছে আইটিইউ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। এখানে মোবাইল জেনারেশন থেকে কোশ্চেন পাবেন। মোবাইলের জেনারেশনের ভিতরের পার্টগুলা, যেমন জিপিআরএস এর পূর্ণরূপ কি, এটা কোন প্রজন্মে এটা ব্যবহার শুরু হয়, এটা 2G প্রযুক্তি থেকে ব্যবহার শুরু হয় জিপিআরএস। আর এই জিপিআরএস এর পূর্ণরূপটা পরীক্ষায় 46-এ আপনি আবার দেখবেন। তার মানে দেখেন খুব রিলেশন আছে এখানে। 45-এ এই কোশ্চেন দেখছেন, আবার মোবাইল থেকে জিপিআরএস এর পূর্ণরূপ দেখলেন, জিপিআরএস, ওকে, এটা হচ্ছে 46-এ। তো তার মানে কোশ্চেনগুলা বুঝতে পারবেন যে কোথা থেকে কিভাবে আসে। তো এই দুটো যদি দেখেন, তাহলে আমি মনে করি আপনার এখানে 55% পড়া হয়ে গেল। তার মানে অলরেডি আমাদের 40 আর 59, তার 95% অলরেডি ডান। আর এই 4%-এর জন্য কম্পিউটার জেনারেশনটা পড়বেন আপনারা, কম্পিউটার জেনারেশন। তো এটা আমি মডিফাই করে দিব আর কি, যার কারণে আপনি ইতিহাস এবং জেনারেশন একসাথে পড়বেন। পাশাপাশি মজার ব্যাপার হচ্ছে এই হিস্ট্রিটা এমনভাবে পড়াবো যেন আপনার বর্তমানে যে নিউ টেকনোলজিগুলো আছে, বিশেষ করে আইওটি, ইন্টারনেট অফ থিংস নিয়ে যে কথাবার্তা আছে, বা এখন থেকে 10-20 বছর 100 বছর পরে প্রযুক্তিগুলো কিভাবে চলবে বা কিভাবে আমরা ব্যবহার করতে পারবো, বা প্রযুক্তিটা আমাদেরকে কিভাবে হ্যাক করে, এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। তো এখন একটু কমেন্ট করতে পারেন সিলেবাস নিয়ে কোনো ডাউট বা কোনো কনফিউশন আছে কিনা। তো কম্পিউটার জেনারেশনে আমরা 5% মার্ক এখানে ধরতে পারি, ওকে। তার মানে আমি পার্সেন্টেজ দিয়েও আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, বা কোথা থেকে কত মার্ক আসে সেটাও আমি বললাম। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই, এই যে সিলেবাসটা আমি আপনাদেরকে বললাম, এটা শুধু বিসিএস না, ব্যাংক সহ, বাংলাদেশ ব্যাংক এডিও কভার করবে, ব্যাংক সহ অন্যান্য যত এডি আছে সবগুলোতে আপনি এই টপিক থেকে 100% কনফার্ম পাবেন, ঠিক আছে। কি পড়তে হবে, কি পড়লে ভালো হয়, সে বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেওয়া হবে। তো এটা নিয়ে কোনো টেনশন করেন না যে কিভাবে কি পড়বেন। আমি যা পড়াবো আপাতত সেটাই নোট করার চেষ্টা করবেন, সেটাই পড়ার চেষ্টা করবেন। আর বাকিটা কি পড়তে হবে, কি পড়লে ভালো হবে, কিভাবে পড়বেন, সব কিছু গাইডলাইন্স দেওয়া হবে। আপনাদের এখানে 10টা ক্লাস হবে, 10টা ক্লাস করেন, আমি আশা করি 10টা ক্লাসে আপনি 15-তে 15 কমন পেতে পারেন, অ্যাটলিস্ট 12 তো পাবেনই ইনশাল্লাহ। এটা রিটেন অ্যাপ্রোচে একটু পড়ানোর চেষ্টা করব, যেগুলো রিটেন অ্যাপ্রোচে হবে সেগুলো রিটেন অ্যাপ্রোচে পড়বো।
আর যেগুলো প্রিলি সেগুলো প্রিলি অ্যাপ্রোচে পড়বো, যেমন নাম্বার সিস্টেম এটা রিটেনে নাই, শুধু প্রিলিতে প্রিলি অ্যাপ্রোচেই আমাদের পড়াশোনা হবে। চলেন আমরা তাহলে একটু হিস্ট্রি নিয়ে কথা বলি। হিস্ট্রির জেনারেশন নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি, যে জেনারেশনটা কি। হেডিং তাহলে দিয়ে দিই কম্পিউটার জেনারেশন লেকচার 1। লেকচার 1 কম্পিউটার হিস্ট্রিটা না লিখে আমরা কম্পিউটার জেনারেশন দিয়ে শুরু করি। তো কম্পিউটার জেনারেশনের মধ্যে হিস্ট্রিটা আমি বিল্ড ইন করে দিব। তো কম্পিউটারের জেনারেশন আছে টোটাল 5টা। 5G দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, জি ফর জেনারেশন। 5টা জেনারেশন আছে, তার আমরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার করে পড়ার চেষ্টা করি। রেফারেন্স এখন লাগবে না, শুধু ক্লাস করতে থাকেন। রেফারেন্স কি লাগবে আমি ওটা বলে দেবো। আজকের ক্লাসটা করেন আগে, কেমন লাগলো তারপরে পরেরটা দেখা যাবে। তো আমরা 1G দিয়ে শুরু করি লেখা। হ্যাঁ, 1G কম্পিউটার ভ্যাকুয়াম টিউব দিয়ে তৈরি হতো। ভ্যাকুয়াম টিউব, 1G কম্পিউটার ভ্যাকুয়াম টিউব দিয়ে তৈরি হয়। তো এখানে মোটামুটি 15,000 ভ্যাকুয়াম টিউব দিয়ে কম্পিউটার তৈরি হয়, বায়ু শূন্য ভাল্ব। তো বায়ু শূন্য ভাল্ব দিয়ে তৈরি হলে কম্পিউটার, ধরেন একটা ঘরের মধ্যে 1000 লাইট আছে, তাহলে ঘরের তাপমাত্রা লাইটের কারণে অনেক বেশি হবে, হিটটা অনেক বেড়ে যাবে। এই কারণে এই ধরনের কম্পিউটার, অর্থাৎ প্রথম প্রজন্মের কম্পিউটারগুলোর একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে হিট প্রবলেম। তো এটা সলভ করার জন্য পরবর্তী জেনারেশনে কাজ করা হয়েছে। তো তাহলে এখানে একটা সমস্যাটা কি পেলাম বলেন তো? হিট 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 প্রবলেম। তো হিট বেশি হয়ে যাচ্ছে, এটা তো একটা সমস্যা। তাপমাত্রাটা বেশি, তো তাপমাত্রা বেশি হয়, এটা লাগবে না। যেহেতু ভ্যাকুয়াম টিউব এখানে 15,000 অ্যাটলিস্ট দিয়ে তৈরি হয়, 15,000 ভ্যাকুয়াম টিউব ইউজ করা হয়েছে, তাহলে কম্পিউটারের সাইজ, আকার আয়তন কেমন হবে? এটা আকার আয়তন অবশ্যই অনেক বেশি হয়ে যাবে। তো আমরা এই আকার আয়তন বেশি না বলে বলতে পারি যে এটার ওয়েট ছিল মোটামুটি 10 থেকে 50 টন। তো তাহলে প্রথম প্রজন্মের কম্পিউটারের ওয়েট 10 থেকে কত টন? 50 টন। তো এই 10 থেকে 50 টন দেখেই আপনারা হয়তো বা একটু প্রেডিকশন করতে পারতেছেন যে কম্পিউটারের সাইজটা কেমন ছিল। ঠিক আছে, তো 10 থেকে 50 টনের কম্পিউটার এখানে। তো এখন আপনাকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করলো যে প্রথম প্রজন্মের কম্পিউটারের ওয়েট হচ্ছে 27.5 টন। এটা একটু বলেন তো, যে প্রথম প্রজন্মের কম্পিউটারের ওয়েট কত? 27.5 টন। এটা পরীক্ষায় কোশ্চেন আসে, এটা হবে কি হবে না? ইয়েস অর নো দিয়ে আনসার দেন একটু। ইয়েস অর নো, ইয়েস হলে 1, নো হলে 0। ইয়েস অর নো, ইয়েস অর নো দিয়ে একটু আনসার দিতে পারেন। অবশ্যই হবে, মানে 10 থেকে 50-এর মধ্যে ওয়েটটা হলেই হবে, 10 থেকে 50 টন হলেই, এর মধ্যে হলেই এটা হবে। তাহলে কয়েকটা তথ্য আমরা জানলাম, ভ্যাকুয়াম টিউব, আর একটা হচ্ছে এখানে 10 থেকে 50 টন কম্পিউটারের ওয়েট। আর এখানে কম্পিউটারের ভাষা বলতে পারি, তাহলে কম্পিউটারের ভাষা ছিল 0 আর 1, অর্থাৎ বাইনারি। তাহলে প্রথম প্রজন্মের কম্পিউটারের ভাষা কি? প্রথম প্রজন্মের ভাষা কি বলেন তো? প্রথম প্রজন্মের কম্পিউটারের ভাষা কোনটি? প্রথম প্রজন্মের কম্পিউটারের ভাষা কোনটি? প্রথম প্রজন্মের কম্পিউটারের ভাষা 0 আর 1। তো এখন আসি, প্রথম প্রজন্মের কম্পিউটারের ভাষাটা জানলাম। এই প্রথম প্রজন্মের কম্পিউটারের নামগুলো একটু গুরুত্বপূর্ণ, এটা কোনটা প্রথম প্রজন্মের, কোনটা সেকেন্ড প্রজন্মের, এরকম। তো আমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো লেখার চেষ্টা করি। মার্ক 1, এটা কোন প্রজন্মের কম্পিউটার? মার্ক 1 কোন প্রজন্মের কম্পিউটার, বা নিচের কোনটি প্রথম প্রজন্মের কম্পিউটার? মার্ক 1। তো এই মার্ক 1-এর ইনভেন্টর আবিষ্কারক, ইনভেন্টরের নাম হচ্ছে হাওয়ার্ড আইকেন। আমি সংক্ষিপ্ত লিখতেছি, হাওয়ার্ড
আইকেন, হাওয়ার্ড আইকেন। তো হাওয়ার্ড আইকেন এই মার্ক ওয়ানটা আবিষ্কার করেন। আর এই মার্ক ওয়ান তৈরি করতে যত অর্থনৈতিক সাপোর্ট লাগছে সবগুলো দিয়ে সহায়তা করছে আইবিএম। আইবিএম একটা কোম্পানি, আইবিএম একটা কোম্পানি যেটা 1911 সালে আইবিএম নাম ধারণ করে, 1911। তো কম্পিউটার বিজ্ঞানে সাল তেমন একটা পরীক্ষায় আসে না, আপনি চাইলে সাল স্কিপ করতে পারেন অথবা কিছু সাল আমি পড়াবো যেগুলো মনে রাখতে পারেন। তো এই আইবিএম এর পুরাতন নাম, প্রিভিয়াস বা ওল্ড নেম সেটা হচ্ছে সিটিএম, কম্পিউটার টেবুলেটিং মেশিন। তো কম্পিউটার টেবুলেটিং মেশিন এটা হচ্ছে আইবিএম এর প্রথম নাম। 1911 সালে আইবিএম নামটা ধারণ করে। এই আইবিএমটা বর্তমানে বিগ ব্লু নামে পরিচিত, বিগ ব্লু। তো এখন যদি আপনাকে কোশ্চেন করে বিগ ব্লু দিয়ে কোন কোম্পানিকে ইন্ডিকেট করা হয়, বিগ ব্লু কোন কোম্পানিকে ইন্ডিকেট করে, তাহলে কি বলবেন? আইবিএম। আইবিএম সম্পর্কে তথ্য নিচে আমি লিখে দিচ্ছি। আর এরাই সর্বপ্রথম স্মার্টফোন বাজারে নিয়ে আসে 1994 সালে। এটা বিসিএস এ আসা অনেক আগে। তো আইবিএম এর বা প্রথম স্মার্টফোন কোনটি, তাহলে প্রথম স্মার্টফোন কোনটি, তাহলে কোনটি হবে প্রথম স্মার্টফোন? সাইমন। প্রথম স্মার্টফোন, ঠিক আছে, সাইমন। আর এরাই সর্বপ্রথম হার্ড ড্রাইভ বাজারে নিয়ে আসে। যদি বলে হার্ড ডিস্ক ড্রাইভ প্রথম বাজারে নিয়ে আসে কোন কোম্পানি, তাহলে প্রথম হার্ড ড্রাইভ বাজারে নিয়ে আসে আইবিএম। আর এটার ক্যাপাসিটি ছিল মাত্র 5 মেগাবাইট, ক্যাপাসিটি ছিল 5 মেগাবাইট। আর এই 5 মেগাবাইট এখন একটা সেলফি তুললেই হয়ে যায়, একটা সেলফির ওয়েট এখন 5 মেগাবাইট। আর এই 5 মেগাবাইটের হার্ড ড্রাইভ বাজারে প্রথম নিয়ে আসে 1957 সালে। এই 1957 সাল আর এখন বর্তমান যদি আপনি একটু ক্যালকুলেশন করেন, এই অল্প কিছু দিনের ব্যবধানের মধ্যে এখন হার্ড ড্রাইভের সাইজ কত বড় হয়ে গেছে, মানে ক্যাপাসিটিটা অনেক বিশাল হয়ে গেছে। আর এই মাত্র 5 মেগাবাইটের হার্ড ড্রাইভটা ডেলিভারি দেওয়া হয় একটা ট্রাকে করে, ঠিক আছে। এটা একটা মজার হিস্ট্রি, হ্যাঁ, যে হার্ড ড্রাইভটা 5 মেগাবাইটের মাত্র, সেটা ডেলিভারি দেওয়া হয় একটা ট্রাকে করে। ওকে। আর এরাই প্রথম লেজার প্রিন্টার ইন্ট্রোডিউস করে। তো তাহলে লেজার প্রিন্টার সর্বপ্রথম বাজারে নিয়ে আসে কোন কোম্পানি বা ইন্ট্রোডিউসিং কোম্পানি কোনটি, তাহলে আইবিএম। তাহলে আইবিএম কম্পিউটার প্রথমে বাজারে নিয়ে আসে। যদি বলে কোন কোম্পানি সর্বপ্রথম কম্পিউটার আবিষ্কার করে, তাহলে কোম্পানি হিসাবে আইবিএম হবে। আর যদি ব্যক্তি হিসাবে বলে যে কোন ব্যক্তি সর্বপ্রথম বা কে সর্বপ্রথম কম্পিউটার আবিষ্কার করে, অথবা যদি বলে কম্পিউটারের আবিষ্কারক কে, তাহলে হাওয়ার্ড আইকেন। তো কোন কম্পিউটার আবিষ্কার করে? এই যে মার্ক ওয়ান। ওকে, তাহলে মার্ক ওয়ান একটা কম্পিউটার নিয়ে আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করলাম, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আমরা কোশ্চেনটা দেখি। এখন আসেন, এই মার্ক ওয়ানটা শেষ হলো, এরপর আরেকটা কম্পিউটার দেখি, সেটা হচ্ছে এনিয়াক। এটা প্রথম ডিজিটাল কম্পিউটার, ফার্স্ট ডিজিটাল কম্পিউটার। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক এডিতে আসা একটা কোশ্চেন, যে ডিজিটাল কম্পিউটার কোনটি বা ফার্স্ট ডিজিটাল কম্পিউটার কোনটি। তাহলে প্রথম ডিজিটাল কম্পিউটার অবশ্যই কি হবে? এনিয়াক। প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি, তাহলে কি বলবেন? এনিয়াক। প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি, তাহলে এনিয়াক। এটা প্রথম ডিজিটাল এবং এটা হচ্ছে পূর্ণাঙ্গ কম্পিউটার। হ্যাঁ, আরেকটা মনে রাখবেন, এটা প্রথম পূর্ণাঙ্গ কম্পিউটার, প্রথম পূর্ণাঙ্গ কম্পিউটার। তো প্রথম কম্পিউটার কিন্তু এটা, হ্যাঁ, মার্ক ওয়ান। বাট এটা পূর্ণাঙ্গ না, আবার ডিজিটালও না। আবার যদি বলে ডিজিটাল এবং পূর্ণাঙ্গ কোনটা, তাহলে অবশ্যই কোনটা বলবেন? পূর্ণাঙ্গ। এবং ডিজিটাল যদি বলে তাহলে কি বলবেন? তাহলে পূর্ণাঙ্গ এবং ডিজিটাল যদি বলে তাহলে বলবেন এনিয়াক। পূর্ণরূপগুলো শিটে পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। নোট এখন না করতে পারলে পরে নোট করেন, হ্যাঁ। আর যদি নোট করতে না পারেন তাহলে স্ক্রিনশটগুলো দিয়ে রাখেন। আর যদি নোট পরবর্তী করতে চান তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে আবার ক্লাসটা
পরে রেকর্ডেড থাকলে ওটা দেখবেন আর তুলবেন। আর আমার মনে হয় যে আমি অনেক স্পিডে পড়াচ্ছি এরকম না, যে আপনারা চাইলে নোটও করতে পারেন, ওই যে আইবিএম এর নিচে নোটগুলো করে ফেলতে পারেন, অসুবিধা হলে একটা স্ক্রিনশট নেন, এইটুকু হয়ে যাবে। আবার আর প্রথম প্রজন্মের আরেকটা কম্পিউটার, সেটা হচ্ছে এনিয়াক সম্পর্কে তথ্যগুলো দিলাম, ফার্স্ট ডিজিটাল কম্পিউটার, আর একটা হচ্ছে পূর্ণাঙ্গ কম্পিউটার। ওকে, তো এরপরে প্রথম প্রজন্মেরই আসি আমরা, আরো কয়েকটা কম্পিউটার দেখব, যেমন ইউনিভ্যাক। হ্যাঁ, ইউনিভ্যাক এটা হচ্ছে প্রথম বাণিজ্যিক কম্পিউটার। ইউনিভ্যাক 1, ইউনিভ্যাক 2, দুইটা কম্পিউটার আপনি দেখতে পারেন, ইউনিভ্যাক 1, ইউনিভ্যাক 2, এই দুটাই হচ্ছে প্রথম বাণিজ্যিক কম্পিউটার। তাহলে যদি বলা হয় প্রথম বাণিজ্যিক কম্পিউটার কোনটি, বাণিজ্যিক কম্পিউটার, তাহলে বলেন প্রথম বাণিজ্যিক কম্পিউটার কোনটি। আর প্রথম বাণিজ্যিক কম্পিউটার কোনটি এটা পারার পরে যদি আপনাকে কোশ্চেন করে যে এটা ওকে, ঠিক আছে, আর একটু মানে আমি জিটা কমায় নিলাম, হ্যাঁ, একটু আস্তে আস্তে পড়ানোর চেষ্টা করতেছি। তাহলে প্রথম বাণিজ্যিক কম্পিউটার কোনটি আর এটা কোন প্রজন্মের বলেন তো, এটা কোন প্রজন্মের, কোন প্রজন্মের বাণিজ্যিক কম্পিউটার, এটা কোন প্রজন্মের। আর একটা আছে এবিসি, এবিসি এটা হচ্ছে প্রথম অটোমেটেড কম্পিউটার। তাহলে এটা সম্পর্কে একটা তথ্য আমরা জানবো, সেটা হচ্ছে ফার্স্ট অটোমেটেড কম্পিউটার, অটোমেটেড কম্পিউটার, প্রথম স্বয়ংক্রিয় কম্পিউটার। তাহলে প্রথম স্বয়ংক্রিয় কম্পিউটার কোনটি, এবিসি, এটা কোন প্রজন্মের, তাহলে প্রথম প্রজন্মের, এবিসি, ফার্স্ট অটোমেটেড কম্পিউটার, এবিসি। এরপর আরেকটা জানবো ইডিস্যাক, ইডিস্যাক এটা হচ্ছে প্রথম স্টোরেজেবল কম্পিউটার। এর আগে কম্পিউটারের কিন্তু স্টোরেজ বা মেমোরি ছিল না, তো প্রথম একটা মেমোরি যুক্ত কম্পিউটার আমরা পেলাম, সেটা হচ্ছে ইডিস্যাক। ইডিস্যাকের এই এসগুলা, এই এস এর পূর্ণরূপ হচ্ছে স্টোরেজ। তো এই স্টোরেজ দিয়ে আপনি বলতে পারেন এটা হচ্ছে প্রথম স্টোরেজেবল কম্পিউটার, স্টোরেজেবল কম্পিউটার। তাহলে ফার্স্ট স্টোরেজেবল কম্পিউটার কোনটি, প্রথম মেমোরি যুক্ত কম্পিউটার বা স্টোরেজেবল কম্পিউটার কোনটি। আর এখানে স্টোরেজ, স্টোরেজ মানে হচ্ছে মেমোরি, স্টোরেজ হচ্ছে মেমোরি, মেমোরিতে সবকিছু স্টোর করা যায়। আর এখানে মেমোরি হিসাবে ব্যবহার হতো, মেমোরির নাম ছিল এটা মার্কারি ডিলে লাইন্স, মার্কারি ডিলে, ডিলে লাইন, এটা হচ্ছে মেমোরি এর নাম। হ্যাঁ, মার্কারি ডিলে লাইন। আর এই মার্কারি ডিলে লাইন থেকে 37-এ একটা কোশ্চেন ছিল যে ইডিস্যাক কম্পিউটারে মেমোরি হিসাবে কোনটি ব্যবহার হয়, ইডিস্যাক কম্পিউটারে মেমোরি হিসাবে কোনটি ব্যবহার হয়। তাহলে ইডিস্যাক কম্পিউটারে মেমোরি হিসাবে ব্যবহার হয় মার্কারি ডিলে লাইন্স। ওকে, তো এখানে এই কয়েকটা কম্পিউটার আমাদের প্রথম প্রজন্মের জানতে হবে। আমরা তাহলে কি কি জানলাম আরেকবার একটু সাম আপ করে ফেলতে পারি। এখানে প্রথম প্রজন্মের কম্পিউটার বা প্রথম প্রজন্মের নিয়ে হালকা একটু ব্রিফ যেটা আমি দিয়েছিলাম, চাইলে স্ক্রিনশটও রাখতে পারেন, সেটা হচ্ছে কম্পিউটারের জেনারেশন ফার্স্ট জি থেকে এইটুকু তথ্য আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে 1G ভ্যাকুয়াম টিউব 15 কে ব্যবহার হতো, মানে 15,000 আর 10 থেকে 50 টন ওয়েট ছিল কম্পিউটারের ভাষা এখানে 01 মেশিন ল্যাঙ্গুয়েজ। আর এক্সাম্পল হিসাবে মার্ক ওয়ান এর ইনভেন্টর হাওয়ার্ড আইকেন, আইবিএম। ঠিক আছে, আর আইবিএম সম্পর্কিত তথ্য আমরা দিয়েছিলাম, আইবিএম এর প্রিভিয়াস নেম হচ্ছে সিটিএম, কম্পিউটার টেবলেটিং মেশিন। আর এটাকে বিগ ব্লু দিয়ে ইন্ডিকেট করা হয়। সাইমন প্রথম স্মার্টফোন 1994 সালে বাজারে আসে। আর হার্ড ড্রাইভ প্রথম এরা নিয়ে আসে, হার্ড ড্রাইভের ক্যাপাসিটি 5 মেগাবাইট। আর লেজার প্রিন্টার প্রথম ইন্ট্রোডিউস করে। এরপরে আরেকটা কম্পিউটার দেখলাম এনিয়াকটা হচ্ছে প্রথম ডিজিটাল কম্পিউটার বা প্রথম পূর্ণাঙ্গ কম্পিউটার। এরপর ইউনিভ্যাক 1, ইউনিভ্যাক 2 প্রথম বাণিজ্যিক কম্পিউটার। এবিসি ফার্স্ট অটোমেটেড কম্পিউটার বা প্রথম স্বয়ংক্রিয় কম্পিউটার।
আর এরপরে আরেকটা কম্পিউটার আমরা দেখলাম ইডিস্যাক। ইডিস্যাকে প্রথম মেমোরি ব্যবহার হয়, আর প্রথম মেমোরির নাম হচ্ছে মার্কারি ডিলে লাইনস। ওকে, তো এ পর্যন্ত কি শেষ কিনা, ইয়েস অর নো লিখে একটু আমাকে বলতে পারেন যে স্যার এটা হয়ে গেছে বা বুঝতে পারছি। ঠিক আছে, একটু আনসার দিতে পারেন যে এখন কি ক্লিয়ার কিনা। তো এখন আসি 2G 1Gর আমাদের প্রবলেমগুলা একটু ফাইন্ড আউট করেন। প্রবলেম কি ছিল? অনেক লাইটগুলো ছিল, হিট প্রবলেম ছিল, অনেক প্রবলেম, তাপমাত্রা অনেক হাই। ঠিক আছে, এসি দিয়েও কাভার করা যাচ্ছে না। তো সাইজে আবার অনেক বড়, একটা বিল্ডিং লাগতো 27.5 টন। চিন্তা করেন 27.5 টন, 50 টনের একটা কম্পিউটার একটা বিল্ডিংয়েও এটা মানে সম্ভবত রাখা সম্ভব হবে না, কয়েকটা মিলে এটা রাখতে হবে। তো এখন যেটা হবে আমাদের এটার পারফরমেন্সটা বেটার করার দরকার। হ্যাঁ, যে 1Gর প্রবলেম ছিল হিট প্রবলেম, সাইজ অনেক ওভার সাইজ। তো এখন আমরা কি করতে যাচ্ছি, এটার পারফরমেন্স বেটার করতে যাচ্ছি, আর এটা চিপ একদম ন্যানো টেকনোলজিতে নিয়ে আসার চেষ্টা করতেছি। তখন তো ন্যানোর কনসেপ্টটা ছিল না, তখন আমরা চিন্তা করলাম এটাকে কোনোভাবে একটা রুমে নিয়ে আসা যায়, একটা বিল্ডিং থেকে বের করে একটা রুমে কিভাবে নিয়ে আসা যায়, এটা নিয়ে সবাই গবেষণা শুরু করলো। আর গবেষণা গার ছিল বেল ল্যাবরেটরিতে, এটা যুক্তরাষ্ট্রে অবস্থিত। তো এই যুক্তরাষ্ট্রে অবস্থিত বেল ল্যাবরেটরিতে বসে গবেষণা করতেছিল এই বিজ্ঞানীর নামটা হচ্ছে উইলিয়াম শকলে। উইলিয়াম শকলে বলতে পারেন, উইলিয়াম শকলে এটা শক করে গবেষণা করতেছিল। আর মহামূল্যবান একটা উপাদান দিয়ে গবেষণা করতেছিল, সেটা হচ্ছে সিলিকন। সিলিকন একটা অর্ধপরিবাহী পদার্থ, অর্ধপরিবাহী পদার্থ বা সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী পদার্থ বা সেমিকন্ডাক্টর নিয়ে গবেষণা করতেছে। সিলিকন বা সিলিকা বালি থেকে আসছে এটা। এটা নিয়ে গবেষণা করে একটা ডিভাইস আবিষ্কার করে। এই ডিভাইসের নাম হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টর এটা হচ্ছে ডিভাইস। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটারের পরে যে ভ্যাকুয়াম টিউবটা ছিল, ওই ভ্যাকুয়াম টিউবকে চেঞ্জ করে এখন আমরা ব্যবহার শুরু করে দিলাম ট্রানজিস্টর। এখন যদি বলা হয় যে 2Gর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি, বলেন তো 2Gর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি, বা 2G কম্পিউটারের মূল উপাদান কোনটি? এই ওয়ার্ডগুলোতে লিখতেছি, আরো কত লিখবেন? বেশি লিখতে গেলে তো আপনি সময় পাবেন না, পড়াও আগাবে না। অল্প অল্প এই যে এগুলো আমি লিখতেছি বোর্ডে, এগুলো পরীক্ষার কোশ্চিন, আর এগুলোই উত্তর। ঠিক আছে, তো এই যে সিলিকন যে আপনি দেখলেন, সিলিকন সিলিকা থেকে আসছে। সিলিকা, সিলিকনটা সিলিকা থেকে আসছে। সিলিকা মানে বালি, সিলিকা, সিলিকন, এই সিলিকা তো বালি। হ্যাঁ, বালি থেকে আসছে। ইলেকট্রনিক শিল্পে সর্বপ্রথম ব্যবহার করা হয় এটা। হ্যাঁ, সিলিকা অর্থাৎ বালি ব্যবহার হয়। যেগুলো আমি লিখতেছি সেগুলো হচ্ছে পরীক্ষার কোশ্চেনের উত্তর, বেশি পড়তে হবে না, অল্প করে পড়েন। সারা জীবন তো অনেক পড়ছেন, এখন একটু কম পড়লে কি হয়? আমার সাথে একটু থাকেন না, দেখেন কি হয়। পরীক্ষায় যেগুলো ওয়ার্ড লিখতেছি, ওয়ার্ড থেকে ডিরেক্ট কমন পাবেন, যেগুলো বলবো আমি সেগুলো থেকে ডিরেক্ট কমন পাবেন। এগুলোর অনেক প্রমাণ আছে। ঠিক আছে, হয়তোবা আপনার মনে হতে পারে যে না এটা কি কথা সত্যি, তো পরে আমি প্রমাণ দেখাই দেব, প্রমাণ আছে আমার কাছে। তো এই যে আপনাদের পড়াশোনাটা কেমন হয় দেখেন তো, 2-3 দিন ভালো পড়াশোনা চলে, আস্তে 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 আপনাদের পড়াশোনাটা দেখবেন যে নাই, কয়েকদিন পরে একদম চলে গেছে। কতজন গ্রুপে যুক্ত হয়েছেন কিন্তু এখন নাই।
হ্যাঁ আরেকবার বলি, 2G 2G বেল ল্যাবরেটরিতে, হ্যাঁ এটা একটা ল্যাবরেটরি, এখানে আবিষ্কার করা হয়, এটা একটা ল্যাবরেটরি, হ্যাঁ যুক্তরাষ্ট্রে অবস্থিত এটা। আর এই জায়গায় একটা মানুষ যার নাম হচ্ছে উইলিয়াম শকলে, হ্যাঁ উইলিয়াম শকলে, উনি সিলিকন নিয়ে গবেষণা করতেছিলেন। এই যে সিলিকন নিয়ে একটা ডিভাইস আবিষ্কার করে ফেলে, এই ডিভাইসের নাম হচ্ছে ট্রানজিস্টর, ঠিক আছে, এই ডিভাইসের নাম হচ্ছে ট্রানজিস্টর। আর এইটার সালটা ছিল 1947, আর অপশানে যদি না পান তাহলে এটা 1948 দিবেন। তো এখন বলেন তো এই ট্রানজিস্টর আবিষ্কার হয় কবে? ঠিক আছে, তো 47 না থাকলে 48 দিয়ে দিবেন, দুটো একসাথে থাকলে 47 দিয়ে দিবেন। ওকে, এখন আসি এই ট্রানজিস্টরের কাজ, ট্রানজিস্টর কি কাজ করে। তার আগে আসেন আপনাদের পড়াশোনাটা দেখি। আপনাদের হয়তো বা পড়াশোনায় অনেক কিছু একটা মোটিভেশন দেখছেন, বিসিএস এত গুরুত্বপূর্ণ, বিসিএস এর কথা শুনে আপনি পাগল হয়ে গেছেন, 2-3 দিন এরকম পড়া, আস্তে 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 আপনার পড়াশোনা দেখবেন এই জায়গায়। ওকে, আর নাই আগাচ্ছেন, মানে বিসিএস এর কথা শুনছেন, সুযোগ সুবিধা শুনছেন, এইরকম মানে হয় বিসিএস এর একদিন আর আমার যত দিন লাগে, এরকম করে পড়তে এই জায়গায় যায় আপনার নাই এনার্জি লেভেল, নাই একবারে ডাউন, আর আগাচ্ছে না। ঠিক আছে, তো এরকম যদি হয়ে যায়, জাস্ট এখানে একটা ট্রানজিস্টর লাগাবেন, তাহলে আবার হাই অ্যাম্পলিটিউডে যাবে, আবার ফল করবে, আবার ট্রানজিস্টর লাগাবেন, আবার ফল করবে, আবার ট্রানজিস্টর লাগাবেন, আবার যাবে। তার মানে বিসিএস এর এই যে বিসিএস এর জবটা এই পর্যন্ত যেতে আপনার বার ট্রানজিস্টর লাগবে। ট্রানজিস্টর যদি অ্যাড না করেন, মোটিভেশন যুক্ত না করেন, তাহলে আপনি ওই শেষ ডেস্টিনেশন পর্যন্ত যেতে পারবেন না। আপনারা কিভাবে নোট করবেন? আমি যা বলতেছি, যা লিখতেছি, যেভাবে লিখতেছি এভাবেই নোট করেন, বেশি লিখতে যান না। বেশি যদি লিখতে যান রে ভাই, একটা ক্লাসে আমি যা পড়াবো, যদি এই ক্লাসের নোটটা ক্লাসেই করতে চান, তাহলে তো 20-30 পাতা হবে, এত তো শেষ করতে পারবেন না। আর আমার 10টা ক্লাসে তো আপনি মিনিমাম 50-60 ডর্জন খানিক কলম ফুরাবে, বুঝছেন? হ্যাঁ কবির ভাই, ট্রানজিস্টর। ওকে, তো এখন যে আমি সিগন্যালটা সুন্দর করে বানিয়ে দিলাম, এখন বলেন তো ট্রানজিস্টরের কাজ কি? এখন না পারলে কিন্তু খবর আছে, বলেন ট্রানজিস্টরের কাজ কি? দূরের কোনো বস্তুতে সিগন্যাল প্রেরণে কোনটি ব্যবহার হয়? ভেরি গুড। ওই যে একজন বলছে এটা কাজ কি, এই সিগন্যাল কি করা? সিগন্যাল অ্যাম্পলিফাই করা, সিগন্যাল অ্যাম্পলিফাই বা সংকেত বিবর্ধক হিসাবে ব্যবহার হয়। ওকে, আর একটা কথা আরো বলি, মানে কতটুকু পড়তে হবে সেইটা আমাদের বোঝা উচিত, কতটুকু পড়তে হবে এটা আমাদের বোঝা উচিত। তাছাড়া বিসিএস এর যে সিলেবাস আর বিসিএস এর যে বইগুলা, এই যে 10টা সাবজেক্টের 10টা বই যদি কেউ কিনে, তাহলে মোটামুটি 1000 পেজ করে যদি হয়, তাহলে 10K শুধু পেজই হবে।
10K শুধু পেজই হবে, এতগুলো পড়ে কয় পাতা মনে রাখতে পারবেন আপনি? আর আমি যেভাবে পড়াচ্ছি শুধু এভাবে পড়েন, তাহলে অন্যান্য সাবজেক্টও আগাবে। আর যদি আপনি লাইন বাই লাইন করতে চান, তাহলে লাইন বাই লাইন যেটা করে সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। হ্যাঁ, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন করে, এটা লাইন বাই লাইন এক্সিকিউশন মনে রাখেন। ওয়ান প্রোগ্রাম বাই ওয়ান প্রোগ্রাম, আ প্রোগ্রাম বাই আ প্রোগ্রাম, একটা একটা করে প্রোগ্রাম নিয়ে কাজ করে লাইন বাই লাইন। ধরেন আপনার একটা বন্ধু আছে যে একটা সিনেমা দেখে আসছে, ওরে জিজ্ঞেস করছেন ও কি দেখলো সিনেমাতে, ও কি করছে, ওই ইন্টারপ্রেটার হয়ে ও আনসার দিচ্ছে লাইন বাই লাইন, একটা একটা করে। কিভাবে নায়ক নায়িকার সাথে দেখা হলো, কিভাবে প্রেম হইলো, ভালোবাসা হইলো, এরপরে গান গেয়ে শোনালো, ঠিক আছে, এভাবে সে শোনানো শুরু করলো। তার মানে সিনেমা যতক্ষণ দেখছে ততক্ষণই সে একটা একটা করে বলছে। এটা কিন্তু ইন্টারপ্রেটারের মতো হবে। তো এটার সময় অবভিয়াসলি বেশি লাগবে, এটার টাইমটা কি লাগবে, টাইমটা অনেক বেশি লাগবে, সময় বেশি লাগবে, টাইম বেশি লাগবে, ঠিক আছে, টাইম বেশি লাগবে লাইন বাই লাইন করার কারণে। আপনাকে পড়তে হবে কম্পাইলারের মতো। হ্যাঁ, কম্পাইলার কি করে, অল সোর্স প্রোগ্রাম, সবগুলো সোর্স প্রোগ্রামকে একসাথে কম্পাইল করে, কম্পাইল অ্যাট আ টাইম, একসাথে সবগুলো। এই যে একসাথে সবগুলো সোর্স প্রোগ্রামকে কম্পাইল করলো, তার মানে এই কম্পাইলার বন্ধুটা 3 ঘন্টার সিনেমা দেখে এসে 5 মিনিটে সারমর্ম বলে দিল। এখন বলেন তো কম্পাইলারের সময়টা বেশি না কম লাগবে? বলেন তো, সবগুলোর সোর্স প্রোগ্রামকে একসাথে কম্পাইল করে কোনটা, বা সবগুলোকে একসাথে কম্পাইল করে কোনটা, বা অনুবাদ করে কোনটা, বা ট্রান্সলেট করে কোনটা? এই যে আপনাদের সাথে গল্প করলাম, এটা মনে হয় যে গল্প করলাম, আসলে না। এটা এই যে 46 BCS এ প্লাস 35 BCS এ এই কোশ্চেনটা আসা দেখবেন, ঠিক আছে। তেমও পড়তে হবে। কম্পাইলার আর ইন্টারপ্রেটারের পার্থক্যটাও হয়ে গেল। রিটার্নে সবসময় কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য আসে, পারবেন। তাহলে আপনি কম্পাইলার হওয়ার চেষ্টা করবেন। যদি ইন্টারপ্রেটার হন তাহলে লাইন বাই লাইন করতে হবে। তাহলে বিসিএস এর প্রিপারেশনের জন্য 10,000 পেজ পড়তে হবে অ্যাটলিস্ট। 10,000 পেজ পড়া আমার মনে হয় না যে আপনার দ্বারা সম্ভব হবে এই 30-32 বছর বয়সে। তো তখন আবার আন্দোলন করতে হবে যে 10 বছর বাড়ায় দেন, আমরা আসলে পড়ার সময় পাই নাই এতগুলো পেজ। মন খারাপ করলেন নাকি? মন খারাপ করছেন? তো সিগন্যাল অ্যাম্পলিফাইং করে, এটা ট্রানজিস্টর, এটা আমি দেখলাম। আর এই ট্রানজিস্টর আবিষ্কারের মধ্য দিয়ে ইলেকট্রনিক্স যুগের সূচনা হয়। তো বলেন তো কোনটি আবিষ্কারের মধ্য দিয়ে ইলেকট্রনিক যুগের সূচনা হয়? কোনটি আবিষ্কারের মধ্য দিয়ে ইলেকট্রনিক যুগের সূচনা হয়? এখন আসি এই 2G কম্পিউটারের এক্সাম্পল, 2nd জেনারেশনের কম্পিউটার। তাহলে দেখেন এখানে এসে কম্পিউটারের ওয়েটটা অনেক স্লিম হয়ে গেছে, কারণ ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে আমরা ট্রানজিস্টর ইউজ করেছি, যার কারণে আগে একটা বিল্ডিংয়ে থাকতো, আর এখন কম্পিউটারগুলো একটা রুমের মধ্যে রাখাই সম্ভব হয়েছে। এখন 2G কম্পিউটারের প্রথম কম্পিউটার যদি দেখি, সেটা হচ্ছে TX0, টি ফর ট্রানজিস্টর, আর এক্স মানে আপনার যেটা চলে গেছে ওইটা না কিন্তু, হ্যাঁ, এই এক্স মানে এখানে এক্সপেরিমেন্টাল। তাহলে TX0 অর্থাৎ ট্রানজিস্টর এক্সপেরিমেন্টাল জিরো কম্পিউটার, এটা হচ্ছে প্রথম। হ্যাঁ, তাহলে যদি বলে ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার কোনটি, তাহলে কি হবে? TX0,
ট্রানজিস্টর এক্সপেরিমেন্টাল জিরো কম্পিউটার। তো এটা এটা গেল ওয়ার্ল্ড ওয়াইড। এখন আমরা বাংলাদেশে কম্পিউটারের একটু হিস্ট্রি দেখব। বাংলাদেশে কম্পিউটার এগুলো কিন্তু 2G, হ্যাঁ, বাংলাদেশে কম্পিউটার, বিডিতে কম্পিউটার, তো এগুলো সব কিন্তু 2G মধ্যে পড়বে। আমরা কিন্তু 2G মধ্যে আছি, এটা কিন্তু খেয়াল রাখেন। আমরা তো হেডিং 2G দেওয়াই আছে। বাংলাদেশে প্রথম যে কম্পিউটারটা আসে, প্রথম ফার্স্ট কম্পিউটার IBM 1620 আসে। কোথায় আসে? বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন বা পরমাণু শক্তি কমিশনে, সংক্ষিপ্ত লিখলাম, হ্যাঁ, শক্তি কমিশনে কত সালে? 1964 সালে। তাহলে বাংলাদেশে প্রথম কম্পিউটার কোনটি? নাম বলবেন আর কি। বাংলাদেশের প্রথম কম্পিউটার কোনটি, কোথায় আসে? বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বা বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনে 1964 সালে। এখন সেকেন্ড কম্পিউটার কোনটা? প্রথম কম্পিউটার আসার পরে IBM 1620 কম্পিউটার যখন আমাদের দেশে আসে, তখন আমরা এটা ব্যবহার করতে পারতাম না, অপারেট করতে পারতাম না। তখন কিন্তু বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বা বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন নাম ছিল না, তখন ছিল পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন। তারপরে 1971 সালের যুদ্ধের পরে, স্বাধীনতা লাভ করার পরে আমরা সেটা নাম রাখলাম বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন। তো 1964 সালে যখন IBM 1620 সিরিজের কম্পিউটারটা আসে, এই কম্পিউটারটা আমরা ব্যবহার করতে পারতাম না, যার কারণে পাকিস্তান থেকে একজন এসে আমাদেরকে শিখায়। এই শেখানোর পরে আমাদের সাহসটা অনেক বেড়ে যায়, হ্যাঁ, অনেক সাহস বেড়ে যায়। যাওয়ার পরে আমরা দাবি করলাম, ভাই আমাদের আরেকটা কম্পিউটার দেন। তখন তারা IBM 1400 সিরিজের আরেকটা কম্পিউটার পাঠায়, সেকেন্ড কম্পিউটার। এটা কোথায় পাঠায়? আসে আদমজি জুট মিল, হ্যাঁ, জুট মিলে এটা পাঠায় দেয়। আর এটা আসে 1 বছর পর 1965 সালে, হ্যাঁ, আদমজি জুট মিলে IBM 1400 সিরিজের কম্পিউটার পাঠায় দেয়। আর মনে রাখা ভালো, এই দুইটা কম্পিউটার কিন্তু মেইন ফ্রেমের কম্পিউটার ছিল। মেইন ফ্রেম কম্পিউটার টাইপ কেমন? মেইন ফ্রেম কম্পিউটার। তাহলে প্রথম বাংলাদেশে আসা দুইটি কম্পিউটারের কোন প্রকারের বা ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে? তাহলে কি বলবেন? মেইন ফ্রেম কম্পিউটার। তো বাংলাদেশে আসা প্রথম দুটি কম্পিউটারের নাম কোনটি? তাহলে আশা করি পারবেন। কত সালে কোথায় আসে সেটাও পারবেন। আর কম্পিউটার কোন ধরনের? তাহলে বলবেন মেইন ফ্রেম কম্পিউটার। ক্লাসিফিকেশনটা আমরা দেখবো আর কি, দেখলে আপনি আরো ইজিলি বুঝবেন। আর এটা চলে গেল বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ। তো খেলাধুলায় কখন কম্পিউটার ব্যবহার হয়? খেলাধুলায় প্রথম কম্পিউটার ব্যবহার হয় 1960 সালে। খেলাধুলায় প্রথম কম্পিউটার ব্যবহার হয় কত সালে? এটা হচ্ছে 1960 সালে। এটা কিন্তু আমাদের দেশে না, আমাদের দেশে কম্পিউটার আসে 1964 সালে। ওকে, তো আমাদের 2G কম্পিউটার শেষ, আমরা চলে যাই 3G-তে। 3G কম্পিউটারে কেন আমাদের যেতে হবে সেটা নিয়ে আমরা আরেকটু চিন্তা করি। ধরেন একটা বিয়ে করছেন, সমস্যা, তখন আরেকটা বিয়ে করলেন, হ্যাঁ, এখন প্রথমটারও সমস্যা, দ্বিতীয়টারও সমস্যা, তাহলে 3 নাম্বার বিয়ে করতে পারবেন, ঠিক আছে? এরকম করে সমস্যার উপরে থাকলে বিয়ের উপরে থাকবেন আর কি। জান্নাত, এই মেইন ফ্রেমটা কি একটু পরে মেইন ফ্রেম ক্লাসিফিকেশনে যাব, ঠিক আছে? কম্পিউটার 4 ধরনের হয়, একটা হচ্ছে সুপার, মেইন ফ্রেম, মিনি অ্যান্ড মাইক্রো। আমরা ওই প্রকারে যখন যাব তখন আরো ক্লিয়ার হবেন। আপাতত মেইন ফ্রেমটাই মনে রাখেন। তো আমরা 3G-তে গেলাম। আমাদের এখন কম্পিউটারের সাইজটা আরো রিডিউস করতে হবে আর পারফরমেন্সটা অনেক বেটার করতে হবে। তো পারফরমেন্স এবং ওয়েটটা বা ভলিউমটা অনেক কমায় ফেলতে হবে, যার কারণে
আমরা 3G প্রযুক্তিতে চলে আসছি। এই 3Gতে এসে আমরা গবেষণা করতেছিলাম ওই যে ওইখানে কোথায়, বেল ল্যাবরেটরিতে। বলেন তো বেল ল্যাবরেটরি কি, পারবেন? এখন বেল ল্যাবরেটরি, বেল ল্যাব কি পারবেন তো? কোথায় অবস্থিত বলেন তো, বেল ল্যাব কোথায় অবস্থিত? 2G প্রবলেম কি? 2G এখনো তো অনেক শর্ট হয়নি, এটা একটা রুম লাগতেছে। আমরা এখন কয়েক কেজিতে নিয়ে আসতে চাচ্ছি, আরো শর্ট করতে যাচ্ছি, পারফরমেন্সটা অনেক বেটার করতে যাচ্ছি, স্পিডটা অনেক বেটার করতে যাচ্ছি। ভেরি গুড। এই যে বেল ল্যাব এখন চিনে ফেলছেন আপনারা। তো এখানে গবেষণা করতেছিল, এখানে গবেষক দলের টিম লিডারের নাম হচ্ছে জ্যাক কিলবি। হ্যাঁ, জ্যাক কিলবি। এই এগুলো মানে বাংলাতে লিখলে কেমন হবে দেখেন। এটা হচ্ছে জ্যাক, জ্যাক, এটা কিলবি। দেখেন এটা আপনারা দেখবেন কেলবি, দেখেন এই বানানের ঝামেলাটা হবে, ঠিক আছে? নামগুলা ওদের নাম তো একটু একটু আলাদা আলাদা, তাই বাংলাতে আপনি দেখবেন কেলবি, কিলবি এরকম ভাবে, মানে বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের দেখবেন। হ্যাঁ, আবার দেখবেন এই কেলবিটা এইভাবে লেখছে, কেলবি, জ্যাক কেলবি এইভাবে, মানে বাংলা লিখলে যা হয় আর কি, যার যেমন ভাল লাগে, নাউন তো ভুল নাই, এইভাবে লেখে আর কি, আসলে কিলবি, জ্যাক কিলবি। ওকে, এ হচ্ছে ইনভেন্টর। হ্যাঁ, ইনভেন্টর তো কি ইনভেন্ট করলো, আবিষ্কারক। এ কি আবিষ্কার করলো সালটাও বলে দিই। আচ্ছা, কি আবিষ্কার করলো সেটা দেখি। তো এ দেখলো ইতিহাস নিয়ে গবেষণা করলে অনেক কিছু পাবেন, ইতিহাস দিয়েই আপনি আপনার ভুলটা শুধরাইতে পারবেন। আপনার প্রিভিয়াস এক্সপেরিমেন্ট থেকে বা প্রিভিয়াস যে কাজগুলো আছে ওই কাজ দিয়েই আপনি বর্তমানটাকে প্রেডিক্ট করতে পারবেন, যে আগে এই সমস্যা ছিল, এখন তাহলে এই সমস্যা না, এভাবে করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল ব্যাপার। এখন চলেন এই পাস্ট হিস্ট্রিটা একটু পড়ুক। পাস্ট হিস্ট্রিটা কি দেখেন, জ্যাক কিলবি আগে যে কাজটা করছে 2Gতে, 2G কি দিয়ে কম্পিউটার তৈরি হতো বলেন তো? 2Gতে কম্পিউটার কি দিয়ে তৈরি হতো? টুজিতে কিন্তু কম্পিউটার তৈরি হতো ট্রানজিস্টর দিয়ে। সে এখন চিন্তা করলো ট্রানজিস্টর যেহেতু উইলিয়াম শকলে বানাই ফেলছে, তাহলে আমার কি করার, আমি তাহলে এত কিছু করতে পারবো না, তাহলে সরাসরি যেটা করা যায়, এখানে একটা জিনিস করা যেতে পারে, এই ট্রানজিস্টরটা অনেকগুলা ট্রানজিস্টর এক করে ফেলি, অনেকগুলো ট্রানজিস্টর, একটা ট্রানজিস্টরের যা পাওয়ার, এটা যদি 10টা ট্রানজিস্টর এক করে ফেলেন তাহলে 10 টাইমস বেড়ে যাবে, 10 গুণ ক্ষমতা বেড়ে যাবে। তো সে চিন্তা করলো অনেকগুলো ট্রানজিস্টর এক করে ফেলি, আর এখানে পাওয়ার সাপ্লাই মানে বিদ্যুৎ দেওয়ার জন্য ক্যাপাসিটর ইউজ করা যেতে পারে, ক্যাপাসিটর ইউজ করা যেতে পারে, চার্জ ধরে রাখবে আর এটা নষ্ট হবে না। আর সাথে মেমোরি হিসাবে রেজিস্টার ব্যবহার করা যেতে পারে, মেমোরি হিসাবে রেজিস্টার ব্যবহার করা যেতে পারে। তার মানে তিনটা জিনিস একত্র করার চেষ্টা করলেন, একটা হচ্ছে ট্রানজিস্টর, ক্যাপাসিটর আর রেজিস্টার। এই তিনটা জিনিস একত্র করে সে যেটা বানাইলো সেটার নাম হচ্ছে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, ইন্টিগ্রেটেড সার্কিট। এখন আপনারা একটু আনসার দেওয়ার চেষ্টা করেন, ইন্টিগ্রেটেড সার্কিট ইনক্লুডিং কি কি আছে, ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে কি কি আছে, ইন্টিগ্রেটেড সার্কিটের উপাদান কি কি। আর যদি বলে আইসির প্রধান উপাদান, আইসির প্রধান উপাদান, প্রধান উপাদান, তাহলে আইসির প্রধান উপাদান কোনটি? আইসির প্রধান উপাদান হচ্ছে ট্রানজিস্টর। ওকে, ট্রানজিস্টর হচ্ছে আইসির প্রধান উপাদান। আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। আর সার্কিট যদি না থাকে তাহলে এটা সার্কিট অর গেট অর সুইচ থাকবে। তো গেট টেট নিয়ে আমরা আলাদা ক্লাসে আলোচনাই করব যে গেট জিনিসটা কি, গেট কিভাবে কাজ করে বা লজিক ফাংশন কিভাবে লিড করে। ওকে, এখন আসি ক্যাপাসিটর জিনিসটা কি। হ্যাঁ, ক্যাপাসিটর জিনিসটা কি এটা একটু বোঝার চেষ্টা করি। ক্যাপাসিটর, ক্যাপাসিটর হচ্ছে চার্জ ধারক, চার্জ ধারক। আপনারা দেখবেন ওই যে ফ্যানের উপরে এরকম একটা ব্যাটারির মতো আছে, দেখবেন এটা হচ্ছে
ক্যাপাসিটর। এটা যদি অনেক বেশি ভোল্টেজ আসে তাহলে এটা একটু কম করে দেয়, আর কম ভোল্টেজ আসলে এটা একটু বাড়ায় দেয়। এটা হচ্ছে এর প্রধান কাজ, ঠিক আছে? এটা হচ্ছে এর প্রধান কাজ। তো এভাবে অনেক বেশি, যেমন বজ্রপাত যদি পড়ে তখন কি করে, বজ্রপাত যদি হুট করে পড়ে তখন এটা ফিউজ হয়ে যায়, ফিউজ কেটে যায়। হ্যাঁ, ফিউজ কেটে যে আপনার ওই পাশে যে ডিভাইস বা লোড আছে সেটাকে সেফটি দেয়। এভাবে সে তার কাজ করে। তার কাজ হচ্ছে কি, ডিভাইস কে সুরক্ষা দেওয়া, সুরক্ষা দেওয়া। তাহলে ক্যাপাসিটর দুটো কাজ করে, একটা হচ্ছে চার্জ ধরে রাখে আর একটা হচ্ছে ডিভাইসকে সেফটি করে। ক্যাপাসিটরের কাজ দুইটা, একটা হচ্ছে চার্জ ধরে রাখে, চার্জ ধারক। ক্যাপাসিটর শব্দের অর্থই হচ্ছে ধারক, চার্জ ধরে রাখে। আর কাজ হচ্ছে ডিভাইসকে সেফটি দেওয়া, ডিভাইসকে সেফটি দেওয়া। আর এখানে আরেকটা জিনিস আছে, উপাদান হচ্ছে রেজিস্টার। রেজিস্টার হচ্ছে একটা মেমোরি আর কি। হ্যাঁ, মেমোরির কাজ কি বলেন তো? মেমোরির কাজ বা ফাংশন, ফাংশন বা কাজ, ফাংশন বা কাজ, কাজ কি? কাজ হচ্ছে ডেটা, ডেটা বা ইনস্ট্রাকশন, ডেটা বা ইনস্ট্রাকশন অস্থায়ী, ডেটা বা ইনস্ট্রাকশন অস্থায়ী বা ভোলাটাইল, ভোলাটাইল ভাবে, ভাবে সংরক্ষণ করা, ভোলাটাইল ভাবে সংরক্ষণ করা। এখন একটা কোশ্চেন, বলেন তো রেজিস্টার কোন টাইপ মেমোরি? রেজিস্টার কোন টাইপ মেমোরি? রেজিস্টার কেমন মেমোরি? ভোলাটাইল অর নন ভোলাটাইল? ভোলাটাইল অর নন ভোলাটাইল? একটা কথা বলি, এটা কম্পিউটার, যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন অবশ্য কম্পিউটারটা কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। তবে ক্লাসগুলো করেন, দেখবেন মজা লাগবে, আপনি অনেক কিছু জানবেন। আজকে তো বেসিক বেসিক একটা ক্লাস, এটা এত ভাল লাগবে না। সেকেন্ড ক্লাস থেকে দেখেন যে কেমন কেমন ক্লাস লাইফে করছেন। যখন তার মার খুলে আপনার ব্রেনের ভিতরে ঢুকাই দিব তখন আপনি বুঝবেন আপনার ব্রেনের ভিতরে কিন্তু ভোলাটাইল মেমোরি আছে। দেখাবো, দেখি ক্লাস শেষে যদি সুযোগ পাই তাহলে আপনার মেমোরি, মানে আপনার মাথার মেমোরিতে যে ভোলাটাইল মেমোরি আছে অর্থাৎ রেজিস্টার মেমোরি আছে, ওটা কিভাবে কাজ করে ওটা আমি দেখাবো। আর ওটার ফাংশন বুঝলে আপনার পড়াশোনা হবে। তো এখন আরেকটা জিনিস একটু খেয়াল করেন, ট্রানজিস্টর। এই যে আইসির ভিতরে ট্রানজিস্টর যে আসছে, এখানে কয়েক মিলিয়ন, ভাই এখানে ধরেন মিনিমাম 10 মিলিয়ন ট্রানজিস্টর আসছে। আপনি একটু চিন্তা করেন, 10 মিলিয়ন, ওখানে 15,000 ভ্যাকুয়াম টিউবেই আমাদের কম্পিউটারের সাইজ কত বিশাল হতো, 10 টন 20 টন 30 টন হতো। আচ্ছা আচ্ছা, সিএসসি হলে তো ভালো, আমার জাতি ভাই। হ্যাঁ, আমার এমএস ইন সিএসসি, ঠিক আছে, কয়েকটা রিসার্চ পেপারও আছে, ডুয়েট থেকে করেছি। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডুয়েট থেকে লেখালেখিও আছে, ইন্টারন্যাশনাল জার্নাল আছে 4-5টা। বই টই লেখছি 8-10টা 12টা মনে হয়। তো বলতে পারেন আপনাদের সামনে দাঁড়ানোর আগে হিউজ এক্সপেরিয়েন্স নিয়ে এখানে দাঁড়াইছি, যাতে আপনাদের পথটা আরো সহজ হয়। আমি যতগুলো তথ্য দিলাম আপনি একসঙ্গে এতগুলো তথ্য কোথাও পাবেন না, চেষ্টা করতে পারেন। একসাথে কোনো জায়গায় এত তথ্য পাবেন না। তো আর ক্লাস এক্সপেরিয়েন্স বলি, হ্যাঁ,
10টা 12টা তো বই লেখা, আর ক্লাস এক্সপিরিয়েন্স হচ্ছে মাত্র 20,000 লেকচার এক্সপিরিয়েন্সেস, মাত্র 20,000। যেমন আজকে আপনাদের একটা ওই যে ফ্রি লাইভ সেশন নিলাম, আর এখন একটা ক্লাস নিচ্ছি, আজকে 2টা ক্লাস। তো এরকম ভাবে মাত্র 20,000 লেকচার এক্সপিরিয়েন্স আছে। তো এই জন্য আপনারা শুধু মনোযোগ দিয়ে দেখলেই হবে, আর কিছু করতে হবে না, বাকি কাজ আমি করব। আপনারাই যদি সবকিছু করেন তাহলে আমি কেন আসি? অর্থাৎ আমাকে আপনি শুধু ফলো করবেন, জাস্ট ফলো করবেন, বাকিটা আর লাগবে না। তো আইসির ভিতরে এই ট্রানজিস্টর, ওই যে ট্রানজিস্টরের কাজ কি, ট্রানজিস্টরের ফাংশন কিন্তু আমরা দেখে আসছিলাম, মনে আছে? ট্রানজিস্টরের ফাংশন এই যে, ভোলার কিছু নাই, সবগুলো এখানে আছে। ট্রানজিস্টরের ফাংশন হচ্ছে সিগন্যাল অ্যাম্প্লিফাই করে। এই অ্যাম্প্লিফায়ার ডিভাইসটা এই কম্পিউটারে যুক্ত করে, ঠিক আছে? এই আপনারা মাদারবোর্ড দেখেছেন নিশ্চয়, এই মাদারবোর্ডের ভিতরে কিন্তু অনেক ট্রানজিস্টর আছে। তো তার মধ্যে আমরা আইসি নিয়ে পড়তেছি, আইসি থেকে আরো কি কি হয় সেগুলো আমরা দেখব। তো এই যে 3টা, এখানে বললাম যে মিনিমাম 10 মিলিয়ন ট্রানজিস্টর। এখন বর্তমান যে প্রসেসর আছে, এই যে কম্পিউটারের প্রসেসর আপনারা কিনেন না, মাইক্রো প্রসেসর, বর্তমান কোর i9 প্রসেসর কিনেন, i9, এটার মধ্যে মাত্র 80 বিলিয়ন ট্রানজিস্টর আছে। ক্যান ইউ ইমাজিন? একটা ছোট্ট একটা চিপসের মধ্যে এতগুলা। ঠিক আছে? তো এই 80 বিলিয়ন ট্রানজিস্টর, তার মানে কতগুলো ট্রানজিস্টরকে একটা ছোট্ট সিলিকন চিপের মধ্যে নিয়ে আসতে হয়েছে। এই ছোট্ট সিলিকন চিপের মধ্যে নিয়ে আসার জন্য বিজ্ঞানীরা কিছু প্রযুক্তির আশ্রয় নিয়েছে। এই প্রযুক্তির নাম, এই সবগুলোকে একত্র করার জন্য কিছু প্রযুক্তি নিয়ে আসে, সেটা হচ্ছে স্মল স্কেল ইন্টিগ্রেশন প্লাস মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন প্লাস লার্জ স্কেল ইন্টিগ্রেশন টেকনোলজি। এখন পরীক্ষায় এভাবে আসতে পারে যে 3G প্রযুক্তি টেকনোলজি কোনটি, 3G প্রযুক্তি কোনটি? তো এগুলো পূর্ণরূপ বলি, এটা হচ্ছে স্মল, আর এটা স্কেল, আর I ফর ইন্টিগ্রেশন। তাহলে এইটুকু সেম, সবগুলোর একই। তো M ফর মিডিয়াম, তাহলে মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন, লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এই 3টা প্রযুক্তি 3G প্রযুক্তি। ওকে, তাহলে নিচের কোনটি 3G প্রযুক্তি? পারবেন কি পারবেন না? ইয়েস অর নো দিয়ে আনসার দেন, যে নিচের কোনটি 3G প্রযুক্তি? ঠিক আছে, তাহলে এই 3টা হচ্ছে 3G প্রযুক্তি। ওকে, এখন আমরা 3G প্রযুক্তি দেখলাম। এখন চলেন আইসি দিয়ে কোন কোন কম্পিউটার তৈরি করা হয়। তো আইসির আবিষ্কারের সাল, আইসি আবিষ্কার হয় 1957 সালে। হ্যাঁ, আর কম্পিউটারে ব্যবহার প্রথম হয় 1959 সালে। ওকে, তো তার মানে দেখেন, শুধু 2-3 বছর ভাবতেই লাগছে যে এটা কিভাবে ব্যবহার করব, এটা কম্পিউটারে কিভাবে অ্যাড করা যায়, এটা নিয়ে চিন্তা করতে করতে 2-3 বছর কেটে গেছে। তো ফাইনালি 1959 সালে এসে প্রথম কম্পিউটারে ব্যবহার করলো, মানে 3G প্রযুক্তি ব্যবহার করলো, সেটা হচ্ছে PDP-1 এই কম্পিউটারে। তাহলে প্রথম আইসি ভিত্তিক কম্পিউটার।
তাহলে প্রথম আইসি ভিত্তিক কম্পিউটার কোনটি? PDP-1। এটা হচ্ছে প্রথম আইসি ভিত্তিক কম্পিউটার। এখন আসি বাংলাদেশে। বাংলাদেশে আইসি ভিত্তিক প্রথম কম্পিউটার কোনটি? বাংলাদেশে আইসি ভিত্তিক প্রথম কম্পিউটার IBM সিস্টেম 360 IBM 360 সিস্টেম 360। এটা আসে বুয়েটে 1979 সালে। আর বুয়েটে CSE পড়ানো শুরু হয়, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। এই সাবজেক্ট স্টার্ট হয় 1984 সালে। তার মানে আগে কম্পিউটার বুয়েটে আসে, তারপরে এটা পড়ানো শুরু হয়েছে। আর এই IBM 360 কম্পিউটারটা ধরন ছিল মিনি কম্পিউটার বা মিনি ফ্রেম কম্পিউটার। তো এখন বলেন তো, বাংলাদেশে IBM সিস্টেম 360 এটা আসার দিক দিয়ে কততম? বলেন, আসার দিক দিয়ে কততম? বাংলাদেশে এটা আসার দিক দিয়ে কততম ভাই? এই প্রথম কেন দেলোয়ার? এটা প্রথম কেন? এটা থার্ড না? এটা আসার দিক দিয়ে থার্ড না? আর আইসি ভিত্তিক বললে প্রথম, আর আসার দিক দিয়ে থার্ড। আমি ওই যে আপনার রেজিস্টার মেমোরি চেক করতেছি, সে রেজিস্টার ঠিকমতো কাজ করতেছে কিনা, বা এখনো রেজিস্টারে ওই তথ্যটা আছে কিনা। ওকে, ভেরি গুড। চলেন আমরা 4G কম্পিউটারে চলে যাই। এখন আর সময় লাগবে না, হ্যাঁ, আপনাদের অনেক কষ্ট দিচ্ছি, এটা বুঝছি। এটা মনে রাখবেন, যদি বর্তমান কথা বলে যে বর্তমান কোন প্রজন্মের কম্পিউটার ব্যবহার করি, আমরা কোন প্রজন্মের কম্পিউটার আমরা ব্যবহার করি, তাহলে বর্তমান বললে অবশ্যই 4G কম্পিউটার হবে। মানে বর্তমান যদি বলে 4G হবে, এটা মাথায় রাখতে হবে। তো 4G ওই একই জায়গায় গবেষণা হতো বেল ল্যাবরেটরিতে। এই যে বেল ল্যাবরেটরিতে গবেষণা হতো, মানে সিকোয়েন্স নিয়ে পড়তেছি আমরা যে কিভাবে হচ্ছে। এখন এখানে একজন গবেষক গবেষণা করতেছে। দেখেন আগের গবেষক কি করছে, প্রথম গবেষক সিলিকন দিয়ে ট্রানজিস্টর আবিষ্কার করলো। পরেরটা কি করলো, পরের জন এসে ওই ট্রানজিস্টর দিয়ে আইসি তৈরি করলো। এখন পরের জন এসে চিন্তা করতেছে, আমি আর এত কষ্ট করতে পারবো না ভাই, অনেকগুলো আইসি একটা চিপের মধ্যে ঢুকাই দিয়ে তাহলেই কিছু একটা হয়ে যাবে। তো এই কিছু একটা যিনি করেন তার নাম হচ্ছে টেড হপ। ঠিক আছে, টেড হপ। সালটা ছিল 1971 সালে, আমরা তখন যুদ্ধ করতেছি। এই টেড হপকে অ্যাসাইন করে একটা কোম্পানি, এই কোম্পানির নাম হচ্ছে ইন্টেল কোম্পানি। ইন্টেল নাম শুনছেন? বলেন তো, নাম শুনছেন? ইন্টেল কোম্পানি অ্যাসাইন করে টেড হপকে বলে, দেখো সেমিকন্ডাক্টর ডিভাইস আবিষ্কারের মধ্যে আমাদের একটা সুনাম আছে, তো এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মান সম্মান সব চলে যাচ্ছে, আমরা ভালো কিছু আবিষ্কার করতে পারতেছি না, তো যত টাকা পয়সা লাগে সবকিছু নাও, নিয়ে কিছু একটা আবিষ্কার করো। তখন টেড হপ সাহেব একটা জিনিস আবিষ্কার করে ফেললো, অনেকগুলা মিলিয়ন বিলিয়ন আইসি একত্রে করে একটা ডিভাইস আবিষ্কার করে ফেললো, তার নাম হচ্ছে মাইক্রো প্রসেসর। নাম শুনছেন? তাহলে বলেন, মাইক্রো প্রসেসর কি দিয়ে গঠিত? মাইক্রো প্রসেসর কি দিয়ে গঠিত? আচ্ছা, তাহলে বলেন তো মাইক্রোপ্রসেসর কবে কে আবিষ্কার করে? মাইক্রোপ্রসেসর কবে কে আবিষ্কার করে?
ওকে, ভেরি গুড। এইটা এখন আরেকটা জিনিস বলেন তো, মাইক্রোপ্রসেসরের ক্ষুদ্রতম প্রধান উপাদান কোনটি? মাইক্রোপ্রসেসরের ক্ষুদ্রতম প্রধান উপাদান কোনটি? পারবেন? মাইক্রোপ্রসেসরের ক্ষুদ্রতম প্রধান উপাদান কোনটি? মাইক্রোপ্রসেসরের ক্ষুদ্রতম প্রধান উপাদান এই যে দেখেন, আইসির ক্ষুদ্রতম উপাদান কোনটি ছিল? ট্রানজিস্টর। ওকে, এই যে মাইক্রোপ্রসেসরের এটাই হচ্ছে ক্ষুদ্রতম উপাদান, ট্রিনি সার্কিট। ক্ষুদ্রতম উপাদান। এই তো বর্তমানে মাইক্রোপ্রসেসরে 80 বিলিয়ন ট্রানজিস্টর আছে। ঠিক আছে, ওকে। এখন আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু ইন্টেল কোম্পানি এতগুলা টাকা দিয়ে মাইক্রোপ্রসেসর আবিষ্কার করে নিল। আচ্ছা, ভালো কথা, এতগুলা টাকা দিয়ে মাইক্রোপ্রসেসর আবিষ্কার করে নিল, কিন্তু মাইক্রোপ্রসেসর নাম দেয়া থাকলে ইন্টেলের নাম কোনোভাবে আসতেছে না, তার মানে ইন্টেলকে মানুষ চিনতেছে না। ঠিক আছে, এই জন্য তারা চিন্তা করলো এই মাইক্রোপ্রসেসরের নাম চেঞ্জ করতে হবে। নাম চেঞ্জ করে কি দেওয়া যায়, এভাবে নাম চেঞ্জ করে তারা চিন্তা করলো এই মাইক্রোপ্রসেসর আর না দিয়ে এর নাম দেওয়া হবে ইন্টেল, আর এর নাম দেওয়া হলো ইন্টেল 4004। এটা হচ্ছে প্রথম মাইক্রোপ্রসেসর। যদি আপনাকে বলে প্রথম মাইক্রোপ্রসেসর কোনটি, তাহলে কি বলবেন? প্রথম মাইক্রোপ্রসেসর কোনটি? ইন্টেল 4004। তো এই মাইক্রোপ্রসেসরের নামই চেঞ্জ করে ইন্টেল দেওয়া হলো। এখন দেখেন, ইন্টেল লাগানোর কারণে ইন্টেল কোম্পানি সম্পর্কে সবাই জেনে ফেললো, ও আচ্ছা, এটা ইন্টেল কোম্পানি করছে। আর এই ইন্টেল 4004 প্রথম মাইক্রোপ্রসেসর দিয়ে প্রথম কম্পিউটার তৈরি হয় আল্টারিয়র। এটা হচ্ছে প্রথম মাইক্রোপ্রসেসর যুক্ত কম্পিউটার। তো একটু কষ্ট করে বলেন, প্রথম মাইক্রোপ্রসেসর যুক্ত কম্পিউটার কোনটি? প্রথম মাইক্রোপ্রসেসর যুক্ত কম্পিউটার কোনটি? এখানে তাহলে 4G এর প্রযুক্তি, আগের প্রযুক্তির নাম কি ছিল? VLSI, LSI আগে ছিল, আর 4G তে এসে প্রযুক্তির নাম চেঞ্জ হয়ে হলো VLSI, পূর্ণরূপ ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তাহলে 4G এর প্রযুক্তির নাম কি? এই ক্লাস কি কন্টিনিউ করব না ছেড়ে দিব? কষ্ট লাগতেছে বা বোর লাগতেছে কিনা? তাহলে বর্তমানে যত কম্পিউটার আছে সবগুলো এখানে আপনারা পাবেন। না, যদি অনেক কষ্ট হয়ে যায় তাহলে ঘুমাইলেন আর কি, আজ এরা বকবকানি না শুনলেন। ধরেন প্রথম দিন আইসাই কষ্ট দিয়ে ফেলতেছি এরকম, একবারে ভালো না লাগলে কমপ্লেন করে দিবেন, দেখবেন এরপরে আর আমারে দেখতেছেন না। ঠিক আছে, তাহলে আপনাদেরও সুবিধা হইলো, আমারও সুবিধা হইলো। 5G তে আসি, ফিউচার কম্পিউটার, ভবিষ্যতের কম্পিউটার।
পোকার ভেটটাও পড়াবো আজকে, হ্যাঁ পোকার ভেটটাও পড়ায় দিই। হ্যাঁ আজকেই তো প্রথম ক্লাস, এমন হতে পারে প্রথম ক্লাস শেষ ক্লাস, প্রথম ক্লাস শেষ ক্লাস। আচ্ছা ফিউচার কম্পিউটার কিভাবে হবে তাও আমরা চলে আসি কিছু ফিউচার কম্পিউটারের বৈশিষ্ট্য নিয়ে। এখানে টেকনোলজিটা থাকবে, আগে ছিল কি 4G-তে VLSI টেকনোলজি, এখন এই টেকনোলজিটা আরো আপডেট করা হয়েছে, হয়ে এটা হয়ে গেছে UVLSI, ইউ ফর আলট্রা। তাহলে আলট্রা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, আলট্রা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ওকে, এই প্রযুক্তি চলে আসলো। এই এখন এখন যে কথাবার্তা শুনবেন, আই হোপ আপনারা রিলেট করতে পারবেন। জিম কি যেন জিজ্ঞেস করলেন, বাংলাদেশে 4G কম্পিউটার। ভাই বাংলাদেশে 4G কম্পিউটার নিয়ে আর হিসাব নিকাশ নাই, যার যখন ভাল লাগছে দেশের বাইরে গেছে নিয়ে কিনে নিয়ে চলে আসছে, অ্যাভেলেবেল, ঠিক আছে, এনে আর কেউ ইয়ে নেই। তো মজার ব্যাপার হচ্ছে চাঁদে প্রথম কোন বাংলাদেশি তার বউরে জমি কিনে দিল, এটা হচ্ছে প্রথম, ঠিক আছে। তো এখন তো এই জমি জমা চাঁদে, এই জন্য এটা ধরেন নাম হয় প্রথম কে আছে। এই 4G 5G এগুলোর আর নাম হবে না, কে প্রথম নিয়ে আসছে। দেখেন এগুলো বৈশিষ্ট্য দেখলে আপনি বুঝতে পারবেন যে কি। আচ্ছা এখানে এখানে কম্পিউটারগুলো হবে AI, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে। আমরা কি জানি কম্পিউটারের বুদ্ধি নাই, তাই না? আমরা কি জানি কম্পিউটারের বুদ্ধি টুদ্ধি নাই, এটা বুঝি। আসলে কি আপনারা মিন করেন যে কম্পিউটারের বুদ্ধি নেই? বলেন তো, কম্পিউটারের বুদ্ধি নেই, এটা কি সত্যি? আসলে কি সত্যি? যদি কেউ মনে করেন যে কম্পিউটারের বুদ্ধি নেই, তার মানে বুঝতে হবে যে আপনার বুদ্ধি নেই। এমন যদি হয়, যারা ছেলেরা বা মেয়েরা বিয়ে করছেন, এই ছেলেরা বিশেষ করে দেখবেন যারা বিয়ে শাদী করছে আর কি, ইশরাত জাহান, এটাই বলতেছি যে নাই, তাই না? ওই আবার কমেন্ট ডিলিট করে দিছে। আচ্ছা কমেন্ট ডিলিট করার দরকার নেই, যার জামাই আছে আর কি সে জামাই বুঝবে আর কি। না স্যার নাই, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা বিয়ের পর দেখবেন ছেলেরা ছেলেরা তখন বউ বলবে যে হ্যাঁ তুমি আমার মন বুঝলা না, তুমি আমারে চিনলা না, তুমি আমার মনের কথাই বুঝো না। তার মানে আপনার বুদ্ধি বিবেক কিছুই নাই, ঠিক আছে, মানে বিবাহিত পুরুষের ক্ষেত্রে বলতেছি। আর এখন যতক্ষণ পর্যন্ত ছেলেরা বিয়ে করেনি ততক্ষণ বুদ্ধির জাহাজ, হ্যাঁ আমার অনেক বুদ্ধি, অনেক কিছু বুঝি। বিয়ে করার পরে বউ বলবে তোমার কোনো বুদ্ধি নাই, তুমি আমার মন বুঝো না। হ্যাঁ নিজস্ব বুদ্ধি আছে, কিভাবে আছে দেখেন। একটা একটা ডক্টর একটা একটা ডক্টর কেবল MBBS পাশ করে বের হইছে, ওর কাছে যদি আপনি ট্রিটমেন্ট নিতে যান, ও দেখবে সিনড্রোম মিলায় দেখবে ও আচ্ছা আচ্ছা, যদি দুর্বল স্টুডেন্ট হয় অনেক ভাববে সিনড্রোমের সাথে মেডিসিনের সিনড্রোম মিলানোর চেষ্টা করবে, না পারলে কি করবে অনেকগুলো এক গাদা ওষুধ লিখে দিয়ে বলবে 7 দিন পরে দেখা করেন। তার মানে ও নিজেও জানে যে ও আসলে সুস্থ হতেও পারে নাও পারে, কারণ এখানে ওষুধ লাগবে 2টা, আমি ওই এক পাতায় যা যা ছিল সব দিয়ে দিয়েছি। তার মানে এই 7টা ওষুধের মধ্যে 2টা ওষুধ কাজ করলে এর অসুখ ভালো হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল ওর ভালো হলো না, আবার 7 দিন পরে এসে দেখা করলো যে ডাক্তার সাহেব আমার তো এটা ভালো হলো না, তখন ওই চিন্তা করলো আচ্ছা এই পাতার ওষুধে কাজ করলো না, তাহলে এই সিনড্রোমে পরের পাতার ওষুধে কাজ করবে। পরের পাতা আবার দিয়ে 2-3টা ওষুধ দিয়ে আবার লিখছে 15 দিন পর দেখা করবেন বা 7 দিন পর দেখা করবেন। এখন সেকেন্ড প্রেসক্রিপশনে ওষুধ খেয়ে রুগী পরে এসে বলতেছে ডাক্তার সাহেব ভালো হয়ে গেছে। আচ্ছা এখন একটু চিন্তা করেন তো, সেম সিনড্রোম নিয়ে যদি ডাক্তারের কাছে রোগী আসে, এখন কোন প্রেসক্রাইব করবে, প্রথমটা না সেকেন্ডটা?
জামাইয়ের কাছে জামাই সবসময় ওয়াইফের কাছে বুদ্ধি ধার নেই, বুঝছেন? মানে বুদ্ধির অভাব, তো বুদ্ধি পায় না, ঠিক আছে? বিয়ের আগে কিন্তু অনেক বুদ্ধি আছে। আর ওইটাই আর কি, একটা হুজুর ওই যে ওয়াজ করতেছে না, হুজুর যদি তার বউয়ের কাছে যে বলে যে কোনো পরামর্শ দিচ্ছে আর কি, হ্যাঁ, হুজুরের বউ বলবে তুমি আমারে হাদিস শিখাইতে আইসো না। আর মাস্টারের বউ যদি বউরে কিছু শিখাইতে যায় বলবে তুমি আর আমারে পড়াইতে আইসো না। আরে 20,000 ক্লাস এক্সপেরিয়েন্স কি এমনি এমনি হয়েছে নাকি? 2-1 স্টুডেন্ট পড়ায় অভিজ্ঞতা হয়েছে। আর আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করি। তো এই যে দেখেন, এই ডাক্তার সেকেন্ড প্রেসক্রাইব কিন্তু করবে, কারণ প্রথমটা জানে সে এটা সুস্থ হবে না। এভাবে মেডিসিন ফ্যাট তৈরি হচ্ছে, মেডিসিন ফ্যাটি লিভার তৈরি হচ্ছে। বর্তমানে বাংলাদেশে ফ্যাটি লিভারে 4 জনে 1 জন আক্রান্ত। আর ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 লিভার সিরোসিস, লিভার ক্যান্সার। আর ক্যান্সারে প্রতিদিন বাংলাদেশে মানুষ মারা যায় মাত্র 200 জন। প্রতিদিন 200 জন মানুষ ফ্যাটি লিভার ডিজিজে, ক্যান্সারে মারা যায়। তাহলে আপনি একটু চিন্তা করেন, ইমাজিন করেন যে আমরা কি খাচ্ছি, ভুলভাল ডাক্তার, ভুলভাল ওষুধ। তো এরকম ভাবে দেখেন, ওষুধ লাগতো কিন্তু 2টা, এখানে দিছে 3টা। এই যে একটা এক্সট্রা ওষুধ খাচ্ছেন, এই ওষুধের ইফেক্ট আছে না? শক্তির অপচয় নাই, বা ক্ষয় নাই, বিনাশ নাই, সৃষ্টি নেই, শুধু রূপান্তর হয়। তো এটা তো রূপান্তর হয়ে অন্য কিছু হয়, তখন লিভার ফ্যাট হয়ে যায়। তো এই ডাক্তার যদি 20 বছর চিকিৎসা করে, 20 বছরের পরে সে হয় এক্সপার্ট ডক্টর। এক্সপার্ট ডক্টর। এখন এই এক্সপার্ট ডক্টরের কাছে গেলে তখন দেখবেন যে একটা সামান্য নাপা ধরায় দিস, দিয়ে বলবে যান নাপা খান, ঠিক হয়ে যাবে। আপনার তখন খুব কষ্ট লাগে, আহারে এত কষ্ট করে আসলাম, এত দামি ডাক্তার, আর আমার কোনো চিকিৎসাই হইল না, খালি নাপা ধরাই দিল। আসলে নাপা না, ওই নাপা না, ওর মাথায় সমস্যা ছিল, ওই ডাক্তার এক্সপার্ট ডাক্তার হয়ে বসছে। এখন আপনি চিন্তা করেন, একটা এক্সপার্ট ডক্টর হতে যদি 20 বছর লাগে, একটা ডক্টর এক্সপার্ট হতে 20 বছরের এক্সপেরিমেন্ট লাগে। তো এখন একটু চিন্তা করেন, ক্লাস 8-9-এ থাকতে আপনি অনেক সময় হয়তো বা বলেছিলেন যে আমি ওরে না পাইলে বাঁচবো না, সেই আপনি কিন্তু এখন মরেন নাই, আপনি বেঁচে আছেন, আজকে কবির ভাইয়ার এই জায়গায় ক্লাস করতেছেন। ঠিক আছে, মরেন নেই। এখন যদি কেউ আপনাকে এসে বলে যে ওই 9-10-এর বাচ্চারা, যে আমি ওরে ছাড়া বাঁচবো না, তখন কি করবেন? আপনি লাত্তি দিবেন না? না হলে ঝাড়ু পিটা করবেন, জুতা পিটা করে বলবেন যা, মরবি না, বড় হ, সেম ব্র্যান্ড, কোম্পানি আলাদা, আলাদা আলাদা কালারের পাবি, তুই মরবি না। এটা কোথা থেকে বললেন? ওই যে আপনার এক্সপেরিমেন্ট থেকে, মানে এক্সপেরিয়েন্স থেকে, যে কিভাবে এটা গ্যাদার করলেন আপনার অভিজ্ঞতা থেকে, বাস্তব অভিজ্ঞতা। তো এরকম যদি 1 মিলিয়ন ডক্টর 1 মিলিয়ন ডক্টরের ব্রেন স্ক্যান করে একটা মেশিনের ভিতরে ঢুকাইয়ে দেন, এই যে মেশিন, এই মেশিন তখন হয়ে যাবে এক্সপার্ট সিস্টেম। তখন মেশিন কি হয়ে যাবে? এক্সপার্ট সিস্টেম। এখন বলেন তো, যে এক্সপার্ট সিস্টেম, রোবোটিক সিস্টেমগুলো আছে, সেই রোবটগুলা সে কি একটা ডাক্তারের ব্রেন নিয়ে হইছে? না, ওইরকম ডক্টরের, ওইরকম মানুষের, 10 লক্ষ মানুষের ব্রেন নিয়ে মেশিনের ভিতরে পুশ করা হয়েছে। আর তখন ওই মেশিন হয়েছে এক্সপার্ট সিস্টেম। এখন আপনি বলেন, ইন্ডিভিজুয়াল একটা এক্সপার্ট ডক্টর আর এক্সপার্ট সিস্টেম, কোনটা বেশি জ্ঞানী হবে, কোনটা বেশি প্রেডিকশন করতে পারবে, কোনটি হাই অ্যাকুরেসিতে আনসার দিতে পারবে? অবশ্যই এক্সপার্ট সিস্টেম। এই জন্য উন্নত বিশ্বে ডাক্তাররা অপারেশন করে, অপারেশনের পাশাপাশি এক্সপার্ট সিস্টেম রোবট রাখা হয়। ডাক্তাররা ভুল করতে গেলে তাকে বলে দেওয়া হয় যে এটা এভাবে না, এটা এভাবে। এভাবে এক্সপার্ট সিস্টেম কাজ করে। এখন এআই এত ডেভেলপ হয়েছে এভাবে, ঠিক আছে? তাহলে এক্সপার্ট সিস্টেম থেকে আইডিয়া লাভ করলেন। আর মেশিনের যে বুদ্ধি নাই এটা বলবেন না, বুদ্ধির জন্য আরো কিছু আছে, দাঁড়ান, এখানেই শেষ না। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি?
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে সিমুলেশন অফ হিউম্যান ব্রেইন, সিমুলেশন অফ হিউম্যান ব্রেইন। তো হিউম্যান ব্রেনকে কপি করে মেশিনের ভিতরে দিয়েই এআইটা ডেভেলপ করা হয়েছে, ঠিক আছে? তাহলে এআই কি? সিমুলেশন অফ হিউম্যান ব্রেইন। এই এআই তো গেল, ব্রেন তো গেল, এখন আবার মেশিনে কি লাগানো হয়েছে দেখেন, ভয়েস রিকগনাইজেশন। এখন কি মেশিন আপনার কথা বুঝতে পারতেছে? আগে কিন্তু পারতো না, এখন আপনাকে মেশিন বুঝতে পারে, রিকগনাইজ করতে পারে। হ্যালো গুগল বললে দেখবেন কথা বলে, হাই সিরি বা হ্যালো সিরি। দেখেন সিরিও কথা বলতে পারে, রোবোটিক সিস্টেমগুলো কথা বলতে পারতেছে আপনার সাথে। তার মানে এখন প্রযুক্তি কত আপডেট হয়ে গেছে, আপনাকে আর টাচ করে লিখতে হবে না। আবার এখানে এসে ফেস রিকগনাইজেশন চলে আসছে, যে ফেস রিকগনাইজেশনের মাধ্যমে আপনাকে চিনতে পারে, ঠিক আছে? ফেস রিকগনাইজেশনের মাধ্যমে ডিভাইসগুলো আপনাকে চিনতে পারতেছে। শুধু এটা না, এখানে আরেকটা প্রযুক্তি চলে আসছে, ভিআর টেকনোলজি। ভিআর, ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটি এটা হচ্ছে 3D টেকনোলজি, হ্যাঁ, 3D বা 360 ডিগ্রি টেকনোলজি। এটা দৃশ্যমানতা বাহক জীবন্ত, কিন্তু বাস্তব নয়। তো এটা বলতে পারেন কি প্রযুক্তি? কম্পিউটার সিমুলেটেড টেকনোলজি। কম্পিউটার সিমুলেটেড টেকনোলজি। অবাস্তব, হ্যাঁ, অবাস্তব কিন্তু বাস্তবের উদ্বেগ বা বাস্তবের চেতনা সৃষ্টিকারী প্রযুক্তি। তার মানে ভিআরে আপনি 1000 বার মরবেন, আসলে মরবেন না। ভিআর টেকনোলজিতে চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয়, মেডিকেল সায়েন্সে বিশাল ব্যবহার করা হয়। এই তো এ আবার তাবাসসুম একটা জিজ্ঞেস করছে, এআই এর জনক কে? এআই এর জনক আমি বলতেছি, হ্যাঁ, এআই এর জনক হচ্ছে অ্যালান টিউরিং। টিউরিং মেশিনের মাধ্যমে এটা প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি এই এআই ডেভেলপ করেন। ইনভেন্টর হচ্ছে অ্যালান টিউরিং। যারা ওই যে কম্পিউটার সায়েন্সে কে যেন ছিল, অ্যালান টিউরিং। এই টিউরিং মেশিন নিয়ে পড়া ছিল কম্পিউটার সায়েন্সে, অ্যালান টিউরিং। আর টিউরিং মেশিন অটোমেটা সাবজেক্টে ছিল, হ্যাঁ। অ্যালান টিউরিং মেশিনের মাধ্যমে প্রথম এআই ডেভেলপ করে প্রথম বিশ্বযুদ্ধের সময়। তাছাড়া সারা পৃথিবীতে মানুষ মরে ছাপা হয়ে যাইতো। তো এখন দেখেন, এই যে এখন ধরেন এখন বর্তমান এই একটু কষ্ট করেন, বেশি সময় নিব না, আর 20 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ। মানে কথার সাথে কথা না বললে বুঝবেন না। বর্তমানে 5টা মানুষের মধ্যে 1জন মানুষ হার্ট ডিজিজে আক্রান্ত। বাংলাদেশের পরিসংখ্যানে প্রতি 5টা পুরুষের মধ্যে 1জন হার্ট ডিজিজে আক্রান্ত। আপনি চিন্তা করতে পারেন, তার মানে এখানে এই গ্রুপে যারা ক্লাস করতেছে ছেলেদের মধ্যে প্রতি 5টা ছেলেদের মধ্যে 1জন হার্ট ডিজিজে আক্রান্ত। তবে মজার ব্যাপার হচ্ছে মেয়েরা এখানে আক্রান্ত নাই। মেয়েরা যদি থাকে সে হয় জন্মগত থাকবে, না হলে তার হাজবেন্ড নাই, এই কারণে হয়েছে। অন্য একটা ক্লাসে বলবো যে কিভাবে ছেলেরাই হার্ট ডিজিজে আক্রান্ত হয়। মেয়েরা আবার মন খারাপ করেন না, ঠিক আছে? মেয়েদের স্ট্রেস রিলিজ করার ক্ষমতা অস্বাভাবিক। ওদের কোনো কষ্ট হইলে ইচ্ছা মতো আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, পারলে 1-2 দিন লাগাতার কান্নাকাটি করে স্ট্রেস রিলিজ করে। কিন্তু ছেলেরা ওই কান্নাকাটি করতে পারে না। তার মানে কোনো একটা ছেলে যদি কান্নাকাটি করে তাহলে এই সমাজ তাকে মেনে নেবে না, এই সমাজ ছেলেদের জন্য না, ঠিক আছে? তখন বলবে ও কান্নাকাটি করতেছে, ওই ছেলে, ও আসলে ছেলেই না, এরকম একটা ব্যাপার আসবে। আর একটা মেয়ে কান্নাকাটি করতেছে, একসাথে দেখবেন কতগুলো লোক এসে বলবে কি অবস্থা, ঠিক আছে? কিন্তু ছেলেরা কান্নাকাটি করলে বলবে যে এই কিছু খাইছে, গাঞ্জাখোর, ঠিক আছে? তো তাহলে বুঝলাম প্রতি 5 জনে 1জন হার্ট ডিজিজে আক্রান্ত। তাহলে আমরা অবশ্যই হার্ট ডিজিজে আক্রান্ত হব।
এখন থেকে 10-5 বছর বা 15-20 বছর পর আমাদের লাইফস্টাইল চেঞ্জ না করলে আমরা কিন্তু অবশ্যই হার্টের রোগী হব। আর ধরেন আপনি হার্টের রোগী অপারেশন করতে হবে, ওই সময় অপারেশন থিয়েটারে ডাক্তার এসে বলতেছে যে আঙ্কেল আপনি কোনো টেনশন করবেন না, আমি অটো পাশের ডাক্তার। তো অটো পাশের ডাক্তার এই কথা শোনার পরে আপনি কি অজ্ঞান হতে এখনো ওষুধ লাগবে, না অজ্ঞান হয়ে যাবেন? অটো অজ্ঞান হয়ে যাবেন। এখানে অজ্ঞানের জন্য আলাদা করে টাকা পয়সার দরকার নেই। ঠিক আছে? তো এই ভিআর মেশিন হলে আপনার এই যে অটো পাশে ডাক্তার লাগবে না, তখন ভিআর মেশিনের মাধ্যমে হাড়টাকে বের করে নেওয়া যাবে। আর হাড়টাকে বের করে নিয়ে হাড় আগে থেকে দেখে সব নোট টোট করে নোটিশ করে এরপরে অপারেশন করা যাবে, তাহলে রুগীটা মরবে না। ঠিক আছে? ভিআর প্রযুক্তির মাধ্যমে এটা করা যেতে পারে। আমাদের মেট্রো রেল, পদ্মা সেতু, এগুলো সব ভিআর টেকনোলজির ফল। আর তাছাড়া এটা আরো আগে ভেঙে পড়তো, মানে হওয়ার পরেই ভেঙে যেত। ঠিক আছে? বিভিন্ন প্রকল্প আছে হওয়ার আগে ভেঙে যায়, তার মানে ভিআর টেস্ট করা হয়নি। ওকে, তো ভিআর প্রযুক্তি এটা গেল। এরপরে আরেকটা মজার ব্যাপার আছে, দেখেন আপনি কম্পিউটারে ভয়েস এবং ফেসের মাধ্যমে আপনি কম্পিউটারে ইনস্ট্রাকশন দিতে পারেন। এখন আরেকটা ব্যাপার আছে, এই যে আপনার যে ওয়েব ক্যামটা আছে, ওয়েব ক্যাম আপনার কত ক্ষতি করতেছে আপনারে বলি। এই ওয়েব ক্যামটা কালো টেপ দিয়ে লাগাই দিবেন। হ্যাঁ, ওয়েব ক্যামের সামনে কালো টেপ দিবেন। যখন আপনি ফেস টু ফেস কথা বলবেন, ভিডিও কলে কথা বলবেন, তখন আবার কালো টেপটা খুলে ফেলবেন। তো কেন ওয়েব ক্যামটা কালো টেপ দিতে বলতেছি, কারণ এইটার মাধ্যমে এই ফেস রিকগনাইজেশনটা আপনাকে দেখতে পায়, দেখে আপনার এক্সপ্রেশনটাকে সে ডিটেক্ট করতে পারে। এবং এই এক্সপ্রেশন থেকে আরেকটা টেকনোলজি আসছে, সেটা হচ্ছে আগমেন্টেড রিয়ালিটি। এই আগমেন্টেড রিয়ালিটিতে আপনার যে এক্সপ্রেশনটা, ভালো লাগা খারাপ লাগা, এই জিনিসটাকে সে ডিটেক্ট করতে পারে। আর এটা বিগ ডেটা অ্যানালাইসিস করে ফিউচার প্রেডিকশন করে আপনার যেই জিনিসটা ভালো লাগে ওই জিনিসটা আপনাকে দেখাতে সক্ষম। যার কারণে আপনি একটু দেখবেন যে কম্পিউটারে বা মোবাইলে রিল ঘুতাচ্ছেন, আপনার খারাপ লাগতেছে না। দেখবেন কোনো রিল দেখে আপনার ভালো লাগতেছে, আপনার খুব খুব আনন্দ পাচ্ছেন। আর ওই ওয়েব ক্যামের মাধ্যমে আপনার এই ভালো লাগা ফেসটা আগমেন্টেড রিয়ালিটির মাধ্যমে যে বিগ ডেটা ক্যালকুলেশন করে দেখতেছে, ও আচ্ছা তোমার তাহলে এত ভাল লাগে, তোমার এইরকম ভিডিও আরো দিতেছি। আর এজ এ রেজাল্ট আপনি আর ওই ভিডিও থেকে বের হতে পারেন না। ক্লিয়ার? বুঝতে পারছি? তার মানে আমাদের মাথাটাকে হ্যাক করা হচ্ছে। আচ্ছা, এখন আসেন, আপনি হয়তো বা কল্পনা করতে পারেন তাহলে কি এটা, তাহলে ফেস অর এক্সপ্রেশন, এটা মনে রাখবেন, শুধু এক্সপ্রেশন অর ফেস, এটা দেখে আপনার মেশিন মানে আপনার কম্পিউটার বা আপনার মোবাইল আপনাকে ডিটেক্ট করতে পারে আপনি কি দেখতে পছন্দ করেন, কি পছন্দ করেন না। তোমা ওই অ্যালান টিউরিংই লিখে রাখেন। ঠিক আছে? এই অ্যালান টিউরিং মেশিনের মাধ্যমে প্রথম একটা সিস্টেম হ্যাক করতে সক্ষম হয়। এটা হিস্ট্রি আরেকদিন না হয় বলবো। তো এখন এই এক্সপ্রেশন থেকে তাহলে আপনাকে প্রেডিক্ট করবে কিসের মাধ্যমে? এআর এর মাধ্যমে। এখন আসি, এখন আপনি অনেক চালাক, ধরেন আপনি এআই কে ফাঁকি দিতে চাচ্ছেন, আপনি চিন্তা করতেছেন, ও আচ্ছা আমি তাহলে এক্সপ্রেশনই দিব না, আমাকে বুঝতেই দিব না যে আমি এমনি ফ্রেশ একটু কাঁদো কাঁদো ভাব নিয়ে ভিতরে হাসি হাসি একটা ভাব দেখাবো, দেখি মেশিন কিভাবে ডিটেক্ট করতে পারে। আর মেশিন এখন আর এক্সপ্রেশন দিয়ে তখন আপনাকে ডিটেক্ট করবে না, আপনাকে ডিটেক্ট করবে এনএন টেকনোলজির মাধ্যমে। এনএন ফর নিউরাল নেটওয়ার্ক। আর এই নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে এই ডিভাইসটা আপনার ব্রেনের সাথে অটো কানেক্ট হতে পারবে, ডিভাইস টু ব্রেন। দেখেন আপনার ব্রেনে যে একটা ইলেকট্রিক পালস চলতেছে, ইলেকট্রিক সিগন্যাল বা পালস বা ওয়েভ, এই ওয়েভটাকে সে ডিটেক্ট করতে পারে। এরপরে সেটাকে সে ফাইন্ড আউট করে নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে সে দেখে যে আপনার ব্রেনে কি চাচ্ছে। তার মানে আপনার ব্রেনে যেটা চাচ্ছে সেটা সে আপনাকে দেখাবে, আপনার হাসি হাসি কাঁদো কাঁদো মুখ দেখে সে প্রেডিক্ট করবে না। আর এজ এ রেজাল্ট আপনি একটু খেয়াল করে দেখবেন, কিছুদিন ধরে একটা জিনিস নিয়ে আপনি ভাবতেছেন, এটা কেমন হবে, এটা কেমন হবে, এটা কেমন হবে, বিভিন্ন জিনিস নিয়ে আপনি ভাবতেছেন, দেখবেন এই জিনিস নিয়ে যে ভাবতেছেন ওটারই বিজ্ঞাপন আপনার মোবাইলে বা আপনার ফেসবুক
স্টোরি হিস্ট্রিতে চলে আসছে। তার মানে আপনি কখনো কি অবাক হয়েছেন এটা ভেবে যে আমি এটা নিয়ে ভাবতেছিলাম কেন এটা আসলো? এটা আসার মূল ব্যাপারটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের কারণে, ব্রেন টু ডিভাইস। তার মানে আপনার ব্রেনকে হ্যাক করতে পারে। আমাদের যে মাইটোকন্ড্রিয়া আছে, আমরা যে খাবার দাবার খাই, যে গ্লুকোজটা, এই গ্লুকোজটা কনভার্ট করে এনার্জিতে ট্রান্সফার করে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর আমাদের যে ব্রেন আছে, ব্রেনের দুইটা অংশ। এই ব্রেনে মোটামুটি যখন আপনি উত্তেজিত অবস্থায় থাকেন, এই সময় আপনার ব্রেন 18 ওয়াট বিদ্যুৎ রিলিজ করে। তার মানে যখন আপনি অনেক বেশি উত্তেজিত অবস্থায় থাকেন, আপনার ব্রেন তখন 18 ওয়ার্ডের বিদ্যুৎ তৈরি করে, 18 ওয়ার্ডের বিদ্যুৎ রিলিজ করে। আর এই সময় ইলেকট্রিক সিগন্যাল অর ওয়েব তার মানে আপনার ব্রেন যখন 18 ওয়াট বিদ্যুৎ তৈরি করতেছে, এই সময় আপনি মার কাট অবস্থায় আছেন, উত্তেজিত অবস্থায় আছেন। আর এই উত্তেজিত অবস্থায় থাকলে আমাদের ব্রেনের দুইটা অংশ আছে। একটা অংশ অ্যারিথমেটিক লজিক ফাংশন লিড করে, আর একটা লজিক অংশ লিড করে। তখন আপনার এই দুইটা অংশ একসাথে কাজ করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট, যখন আপনি উত্তেজিত থাকেন, দুইটা অংশ একই সাথে কাজ করতে পারে না, রেজাল্ট মিলাইতে পারে না। অ্যাজ এ রেজাল্ট আপনি ঝগড়া করতে গেলে আসল টপিক ভুলে যান, আর ঝগড়া শেষ অনেকক্ষণ পরে এসে আসল কথা মনে পড়ে, আহারে ওইটা বললে জিতে যাইতাম। আর আমিসা, আপনার সিকিউরিটির জন্য চাইলে আপনি ক্যামেরার উপরে কালো টেপ লাগাই দিতে পারেন। এখন বর্তমান যে ল্যাপটপগুলো বের হয়েছে, এগুলো সব একটা শাটার আছে, শাটার অফ করে দেওয়া যায়, ক্যামেরা দিয়ে দেখা যায় না। একটা হ্যাকার চাইলে ওই ক্যামেরা দিয়ে আপনার বিভিন্ন ছবি, ভিডিও টিডিও করতে পারে। আর যখন ব্রেনের দুটো অংশ একই সাথে কাজ করে না, তখন আপনি বলবেন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই। তো এটার সমাধান সামনের ক্লাসে বা 3 নম্বর ক্লাসে আমি দেওয়ার চেষ্টা করব, যে আপনার ব্রেন যদি এরকম কাজ করে, তখন আপনার এটা কি কি কাজ করলে এটা আবেগ বিবেক দুটো একসাথে কাজ করবে। ঠিক আছে, আজকে কষ্ট দিব না। তাহলে নিউরাল নেটওয়ার্ক কিভাবে আমাদের ওয়েব সিগন্যালকে হ্যাক করে সেটা বুঝতে পারছি। তার মানে আপনি উত্তেজিত অবস্থায় যখন মার কাট অবস্থায় থাকেন, গালাগালির মধ্যে থাকেন, তর্ক করতে থাকেন, বা আপনি মানে বেশি না 1 থেকে 1.5 ঘন্টা, 1 to 1.5 আওয়ার যখন আপনি ভিডিও দেখবেন, হ্যাঁ, এতক্ষণ যখন রিল ভিডিও দেখবেন, হ্যাঁ, রিল ঘুতাচ্ছেন আর কি, এই রিল ভিডিও দেখবেন, আমাদের মস্তিষ্কের এই দুইটা অংশের বাইরে যে আরেকটা গ্ল্যান্ড আছে, সেখান থেকে ডোপামিন লেভেলটা বেড়ে যাবে হুট করে। আর তখন কন্ট্রোল ইউনিট সেরিব্রালটা আর ঠিকমতো কাজ করবে না, এই সেরিব্রাল কন্ট্রোল করতে পারবে না। আর তখন আপনার ব্রেন থেকে কিছু সিগন্যাল মাঝে মধ্যে আসবে সেরিব্রাল থেকে, যে এই ভিডিওটা রাখা উচিত, তোর পড়া উচিত, সামনে পরীক্ষা। তারপরে আরেক অংশ এসে বলবে ধুরো পড়া, কালকে থেকে ভালো করে পড়িস, অনেক পড়া হয়েছে, রেখে দিল। কিছুক্ষণ পর আবেগ বিবেক কাজ করে ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিয়ে পরের দিনে যে আবার অ্যাক্টিভেট। জি, উত্তেজনা বেড়ে যাবে, কিচ্ছু করার নাই। নিউরাল নেটওয়ার্ক তো আমরা বুঝলাম নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে। তো মজার ব্যাপার হচ্ছে এখানে যে নেটওয়ার্ক গুলো দেখলাম, যে টেকনোলজি গুলো দেখলাম 5G তে, এই সবগুলো টেকনোলজি এখানে যা আছে, ইনক্লুডিং আল্ট্রা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এই সবগুলো মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আইওটি ফর ইন্টারনেট অফ থিংস। তাহলে আইওটি কি, এটা পারবেন? ইন্টারনেট অফ থিংস। তাহলে আইওটি কি? ইন্টারনেট অফ থিংস। আর আইওটি নিয়ে দুটো কোশ্চেন এই যে এখান থেকে আসছে, দেখেন এই ফেস রিকগনাইজেশনের সহায়ক ভূমিকা পালন করে কোনটি? এটা 46-এ। তাহলে দেখেন তো, ফেস রিকগনাইজেশন এটা কিন্তু এখানে এআই থেকে শুরু করে যত টেকনোলজি আমি বললাম সবগুলো কিন্তু আইওটির ব্রাঞ্চ। তাহলে এই ফেস রিকগনাইজেশনের সাথে 46-এ যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আইওটি আনসার। আবার এই কোশ্চেনটা একটু মডিফাই করে 45-এ এই কোশ্চেনটা দেওয়া ছিল।
তার মানে আপনি শুধু এই আইওটি থেকে দুইটা কোশ্চেন 45 এবং 46-এ দেখবেন। তো আমি হিস্ট্রির সাথে এগুলো বিল্ড ইন করে দেওয়ার চেষ্টা করছি। এখন বলেন 5G থেকে মানে 1G থেকে 5G পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? 5-7 মিনিট আর সময় নেব। হ্যাঁ, মজার ব্যাপার এই কোশ্চেনটা দুটো শব্দের মধ্যে দিয়েছি। এই যে ফিউচারের কম্পিউটার বললে 5G হবে, আর যদি বলে বর্তমানে আমরা কোন কম্পিউটার ব্যবহার করি তাহলে এটা হবে 4G। তার মানে এখন থেকে 10 বছর পরে কোন ধরনের কম্পিউটার, সেটা হচ্ছে 5G। আবার 10 বছর পরে যে ওই অবস্থা থেকে আপনি বলতেছেন বর্তমানে কোন কম্পিউটার, তখন সেটা 4G। সব সময় ভবিষ্যতের কথা ভাববেন, ভবিষ্যৎ হলেই 5G আর বর্তমান বললেই 4G। আইওটি ম্যাডাম, আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস এ এখানে যে ইউভিএলএসআই, এআই, ভয়েস রিকগনাইজেশন, ফেস রিকগনাইজেশন, ভিআর, অগমেন্টেড রিয়ালিটি, নিউরাল নেটওয়ার্ক, এই সম্পূর্ণটা মিলে একসঙ্গে আইওটি হয়েছে। ও, আমি কে দিছিলাম না, এটা কে হবে না। হ্যাঁ, ইন্টারনেট অফ থিংস। তো এখন বলেন ভাই, এ পর্যন্ত কোনো ঝামেলা আছে? মানে এখন কি খারাপ লাগতেছে? প্রথমের সময়ের মতো কি খারাপ লাগতেছে? AR, augmented reality, এই যেটা আপনি খালি বন্ধুরা মিলে কয়েকজন খালি গল্প করবেন, খাবার দাবার নিয়ে কথা বলবেন, ফুড পান্ডার ওই বিজ্ঞাপন চলে আসবে। অগমেন্টেড রিয়ালিটি, বন্ধু বান্ধব নিয়ে গল্প বললেই হবে, কারণ মাইক্রোফোনটাও অন থাকে। 5 পাতা, এটা কোনো কথা হইলো? অনেক পাতা হবে। হ্যাঁ, ওকে। আর ইয়াটা দেখি, আপনাদের বইটা একটু দেখি। হ্যাঁ, বইটায় কি আছে, বইটায় একটা লেকচারের মধ্যে আর কি কি টপিক আছে একটু দেখি। ওয়েট, আবার বই আগে দেখিনি বলে মন খারাপ করেন না। ও, কম্পিউটারে পোকার ভেটটা আছে ভাই, পোকার ভেটটা দেখায় দিই। আচ্ছা, একটা কোশ্চেন আমি আপনাদেরকে যদি বলি যে কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, সিলিকন, কোনোটিই নয়। হু ইজ দ্য ইনভেন্টর অফ কম্পিউটার? কম্পিউটারের ইনভেন্টর কে? ইডিস্যাক কম্পিউটারে ডেটা সংরক্ষণের জন্য কোন মেমোরি ব্যবহার হয়? কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? এখন আরেকটা জিনিস বলি, যে কম্পিউটারের কোনটি নেই যদি বলে, ওই যে আপনারা যেটা বলছিলেন বুদ্ধিমত্তা, তো আসলে বুদ্ধিমত্তা কম্পিউটারে নেই, এটা কিন্তু ভুল কথা। এটা এখন থেকে 10-20 বছর আগের কথা। এখন বর্তমানে কম্পিউটারে বুদ্ধি, বিবেক, বিবেচনা সব কিছু আছে। এই সিলিকন, হাওয়ার্ড আইকেন, এগুলো ঠিক আছে।
তো কম্পিউটারে বুদ্ধি বিবেক সব আছে। যদি বাংলাদেশের কোনো পরীক্ষায় আসে কম্পিউটারে কোনটি নেই, তাহলে বলবেন বুদ্ধি বিবেক নাই। ঠিক আছে, মানে বাংলাদেশের ক্ষেত্রে বুদ্ধি বিবেক নাই, আসলে কিন্তু এগুলো আছে। হ্যাঁ, যেহেতু পরীক্ষায় মার্ক নিতে হবে, তাহলে বলবেন বুদ্ধি বিবেক নাই। চলেন কম্পিউটারের প্রকারটা জানাজা দিয়ে আসি। হ্যাঁ, কম্পিউটার প্রকার জানলেও আপনি আপনি বুঝতে পারবেন যে আপনি কম্পিউটারের মধ্যেই আছেন। চলেন কম্পিউটারের ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে শেষ। তো কম্পিউটার দুই ধরনের, একটা হচ্ছে স্পেশাল, ব্যবহারিক দিক দিয়ে দুই প্রকার। একটা হচ্ছে স্পেশাল বা এমবেডেড কম্পিউটার। এমবেডেড বা স্পেশাল কম্পিউটারের এক্সাম্পল কোনগুলা? এগুলো সব মানে বৈশিষ্ট্য আর কি, বৈশিষ্ট্যটা আগে একটু দেখে নিই। এমবেডেড কম্পিউটার কোনগুলা? বৈশিষ্ট্য সিঙ্গেল টাস্কিং, সিঙ্গেল টাস্কিং, এট এ টাইম একটা কাজ করে, এট এ টাইম একটা কাজ করে। যেগুলো এট এ টাইম একটা কাজ করে এগুলো সব এমবেডেড কম্পিউটার। এক্সাম্পল গুলো দেখি, এই প্রকার পরে ক্লাস শেষ। যেমন এটিএম, অটোমেটেড টেলার মেশিন, রোবট, ক্যালকুলেটর, ক্যালকুলেটর, মিউজিক প্লেয়ার, লাইট, ওভেন, ইটিসি। ইটিসি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে। আর এটিএম, এটিএম সহ স্পেশাল বা এমবেডেড এর মেমোরি, মেমোরি দুইটা থাকে। হ্যাঁ, একটা হচ্ছে র্যাম, র্যাম প্লাস রম, এই দুটা মেমোরি থাকে, এর বাইরে কোনো মেমোরি থাকে না। আর এই র্যাম দিয়ে 46-এ আসা কোশ্চেন যে এমবেডেড কম্পিউটারে কোন মেমোরি থাকে, সরি 45-এ, এটা 46-এ না 45-এ, আবার 45-এ খুঁজে পাবেন না। 45-এ এমবেডেড কম্পিউটার বা এমবেডেড সিস্টেমে কোন মেমোরি থাকে, এই এখন 9টার আগে শেষ হয়ে যাবে, 9টার আগে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এমবেডেড কি শেষ? এই পর্যন্ত লেখা হয়েছে? নাহলে স্ক্রিনশট দেন, দেন আপনাদের বাচ্চাদের মতো। হ্যাঁ, এই শেষ হবে, এই শেষ হবে, 5 মিনিট 7 মিনিট এভাবে নিয়ে আমি তাড়া করতেছি, মনে হয় চাকরি পাইলে বেতন আমারে দিবে, এমন একটা বদদোয়া দিব যে সবার জন্য বিসিএস হয়। কিছু কইতেছি না তাই। আরেকটা হচ্ছে জেনারেল কম্পিউটার বা সাধারণ। এই সাধারণ কম্পিউটার গঠন বা কাজের দিক দিয়ে, কাজের দিক দিয়ে 3 ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে অ্যানালগ, অ্যানালগ সিগন্যাল ব্যবহার করে, অ্যানালগ সিগন্যাল ব্যবহার করে। আর একটা হচ্ছে ডিজিটাল, ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে। ডিজিটাল কম্পিউটারের অ্যাকুরেসি 100%, ডিজিটাল কম্পিউটারের অ্যাকুরেসি 100%, আর অ্যানালগের অ্যাকুরেসি 100% না,
এই দুইটা কম্পিউটার একত্রে আরেকটা কম্পিউটার তৈরি হয়, সেটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। তাহলে একটু বলতে পারেন হাইব্রিড কম্পিউটার কি কি কম্পিউটার নিয়ে গঠিত? তাহলে হাইব্রিড কম্পিউটার কনসিস্ট অফ অ্যানালগ অ্যান্ড ডিজিটাল কম্পিউটার। এই শেষ হয়ে গেছে, এখনই শেষ হয়ে যাচ্ছে। এই ডিজিটাল কম্পিউটার অনেকে কোশ্চেন করছিল না, এই মেইন ফ্রেম কি, মিনি ফ্রেম কি, এটা নিয়ে কোশ্চেন করছে, ওটার আনসার দিবেন না আজকে? দিতে হবে তো। তো এখন আকার, আয়তন, দক্ষতা ও ক্ষমতায়, এটা রিটেনেও আসে। হ্যাঁ, দক্ষতায় কত প্রকার? 4 প্রকার। এটা কি কি? এটা হচ্ছে সুপার কম্পিউটার, এরপর মেইন ফ্রেম কম্পিউটার, এরপরে কি মিনি কম্পিউটার বা মিনি ফ্রেম, আর একটা হচ্ছে পিসি পার্সোনাল কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার। আচ্ছা এইদিকে একটু নিয়ে আসি, পিসি বা মাইক্রো কম্পিউটার। পিসি পার্সোনাল কম্পিউটার, এই যে আকার আয়তন ক্ষমতা দক্ষতা, আকার আয়তন ক্ষমতা দক্ষতা সবচেয়ে বড় সুপার অপশনে না থাকলে মেইন ফ্রেম, না থাকলে মিনি, আর সবচেয়ে ছোট মাইক্রো কম্পিউটার। তাহলে সবচেয়ে ছোট সাধারণ মানের কম্পিউটার কোনটি? মাইক্রো বা পিসি। এখন এই মাইক্রো বা পিসির এক্সাম্পল গুলা দিই। এই যে মাইক্রো বা পিসি কোনগুলা? এক্সাম্পল গুলা প্রথমে আসবে ডেস্কটপ। ডেস্কের উপরে ব্যবহার করা হয়, তাই একে ডেস্কটপ কম্পিউটার বলে। ডেস্কের উপরে ব্যবহার করা হয় তাকে ডেস্কটপ কম্পিউটার বলে। আর ডেস্কটপ কম্পিউটারের সবগুলা যন্ত্রই স্বাধীন, এই জন্য একে বলা হয় পোর্টেবল কম্পিউটার। তাহলে পোর্টেবল কম্পিউটার কোনটি? তো পোর্টেবল কম্পিউটার হচ্ছে ডেস্কটপ। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইটসেলফ। এই ইন্ডিপেন্ডেন্ট ইটসেলফের কারণে এটাকে বলা হচ্ছে পোর্টেবল কম্পিউটার। প্রত্যেকটা যন্ত্র স্বাধীন, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ ইত্যাদি খুলে আরেকটা কম্পিউটারে লাগানো যায়। এমন হয় না যে ডেস্কটপ কম্পিউটারের হার্ড ড্রাইভ খুলে আরেকটাতে লাগালে বলে আমি ওরে ছাড়া বাঁচবো না, এরকম হয় না। যার কারণে এটার প্রত্যেকটা যন্ত্র স্বাধীন, যার কারণে একে বলে পোর্টেবল কম্পিউটার। তাহলে পোর্টেবল মিনস ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম। এরপরে ইউনিভার্সিটির স্টুডেন্টদের কথা চিন্তা করে ল্যাপটপ কম্পিউটার আসে। ল্যাপ অর্থ কোল, টপ মানে কুলের উপরে ব্যবহৃত কম্পিউটারকে ল্যাপটপ কম্পিউটার বলে। সর্বপ্রথম ইপসন কম্পিউটার বা কোম্পানি 1981 সালে প্রথম ল্যাপটপ বাজারে নিয়ে আসে। আর এটা ক্যারি অর্থে, বহন অর্থে পোর্টেবল। বহন অর্থে ক্যারি কথা থাকবে, ক্যারি বা বহন অর্থে কি? পোর্টেবল। কোলের উপরে ব্যবহার করা হয় তাই কোলটপ কম্পিউটার। এপসন কোম্পানি সর্বপ্রথম 1981 সালে বাজারে নিয়ে আসে। আর বাংলাদেশে দোয়েল 2011 সাল। এরপর আরো আছে যেমন নোটবুক, রোল টপ পরীক্ষায় আসতে পারে। রোল টপ ভেজিটেবল রোলের মতো পেঁচানো যায়, ভাঁজ করা যায়, আবার কাজ করার সময় খুলে কাজ করতে পারবেন। এরপর আমরা যে হাতে যে ডিভাইসগুলো নিয়ে কাজ করি সেগুলো হচ্ছে হ্যান্ড হেল্ডেড কম্পিউটার। তো হ্যান্ড হেল্ডেড কম্পিউটার কোনগুলো? যেগুলো হাতের তালুতে রেখে কাজ করা যায়। হ্যান্ড হেল্ডেড কম্পিউটারের মধ্যে আপনি পাবেন ট্যাবলেট পিসি। হ্যাঁ, ট্যাবলেট পিসি বা ট্যাব, সংক্ষেপে ট্যাবও বলে, ট্যাবলেট পিসি, ট্যাব। আরেকটা হচ্ছে প্লামটপ কম্পিউটার, হাতের তালুতে ব্যবহার করা যায়। তাহলে হাতের তালুতে ব্যবহার করা যায় এমন কম্পিউটারকে প্লামটপ কম্পিউটার বলে। তাহলে এখানে হাতের তালুতে আমরা যে স্মার্টফোন দিয়ে ক্লাস করতেছি সেটা কিন্তু হ্যান্ড হেল্ডেড কম্পিউটারের এক্সাম্পল। আর হ্যান্ড হেল্ডেড না থাকলে তাহলে বলবেন পিসি বা মাইক্রো কম্পিউটার। আর মাইক্রো কম্পিউটার যদি না থাকে তাহলে এখানে হবে ডিজিটাল না থাকলে জেনারেল না থাকলে কম্পিউটার। ওকে, এভাবে কম্পিউটারের ক্লাসিফিকেশনটা আপনি শেষ করতে পারেন। তাহলে আর কোনো ক্লাসিফিকেশন এখানে নেই। তাহলে আজকের লেকচারে যতটুকু টপিক ছিল আলহামদুলিল্লাহ আমরা সবগুলো শেষ করতে পেরেছি। হ্যাঁ,
এইটুকু যাদের একটু ওঠানো অসুবিধা হয়েছে চাইলে একটা স্ক্রিনশট নিতে পারে। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। বলছিলাম না 2 ঘন্টা শুরু হবে, বলছিলাম 2 ঘন্টা শুরু হবে। সালাম জানাচ্ছি আবার, আসসালামু আলাইকুম। এবং 2 ঘন্টা আমাদের মোটামুটি আজকে সারে দিয়ে শুরু হলো। আমরা কেউ পারলাম না, সার দিয়ে শুরু হলো। এইখানে আমি মন্তব্য চাইবো না। আপনারা জানেন, যিনি ক্লাস নেন, যত সিনিয়র হোক যত জুনিয়র হোক, আমরা আপনাদের একটা ব্যক্তিগত একটা রিভিউ নিয়ে থাকি। আমাকে জাস্ট 2-4 জন একটু বলেন, আমি যেমনটা কথা দিয়েছিলাম এমনটা হলো কিনা। জাস্ট 2-1 জন একটু ইয়েস লিখে দেবেন। আর ক্লাসের পরে আমি একটু আপনাদের গ্রুপে, সিক্রেট গ্রুপে পোস্ট করবো ইনশাল্লাহ। ওইখানে একটু বিস্তারিত লিখে দেবেন যারা সবাই ক্লাস করছেন। এবং আপনাদের যদি আজকের ফিডব্যাক যদি ভালো হয় তাহলে ওনাকে ইনক্লুডেড রেখে আজকেই বিজ্ঞান এবং কম্পিউটারের আমরা এটা ইনক্লুড করে আমরা রুটিন তৈরি করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি বলেছিলাম সর্বোচ্চ লেভেলের ভালো ভালো দেওয়ার জন্য, এবং আমি গত 4টা মাস চেষ্টা করেছি ভালো থেকে ভালো নেয়ার জন্য, ভালো থেকে ভালো নেয়ার জন্য আমি বেস্ট নেয়ার চেষ্টা করেছি। কিন্তু সবার যে 100% সবারই ভালো লাগবে বিষয়টা এরকম নয়। আমি আশা করি যে প্রত্যেকেই যে মতামত, আচ্ছা স্যার রুটিনটা দেওয়ার পরে, হ্যাঁ ওকে, আচ্ছা অনেকেই বেস্ট বলছেন। বড় ভাই একদম অস্থির ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ ভাই। বিলকিস আক্তার অসংখ্য ধন্যবাদ আপনাকেও। 8টায় শুরু হলে ভালো হয়, 10টার মধ্যে শেষ হলে, এইরকম একটা প্ল্যানিং চলছে আমাদের অলরেডি ইনশাল্লাহ। এটা নিয়ে কাজ করা হবে ইনশাল্লাহ। আচ্ছা, ইয়েস স্যার বলছেন। আমি একটা পোস্ট দিলে ওখানে প্রত্যেকেই একটু বিস্তারিত বলিয়েন, যে সমস্যাগুলো আছে সেগুলোও বলিয়েন, যদি সমস্যা না থাকে কি কি ভালো গুণাবলী আছে এটাও একটু বিস্তারিত বলিয়েন, এবং আমরা সব কিছু মিলিয়ে ওনাকেই ফাইনাল করবো ইনশাল্লাহ। ঠিক আছে, 10-এ 10। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকেও তো 10-এ 10 দিলেন না ভাই। কি বলবো কিছুই বুঝতে পারছি না ভাইয়া, কি বলবো কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে একটু কল দিন, কি বলবো কিছুই বুঝতে পারতেছেন না কেন ভাই? মানে কি বলবো কিছুই বুঝতে পারতেছেন না বলতে কি, এটা পজিটিভলি বললেন না নেগেটিভলি বললেন? আমি কিছু বুঝলাম না। অনেকবার এক ক্লাসে এত কিছু শিখেছে, আলহামদুলিল্লাহ স্যার ক্লাসে অসাধারণ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি একটু পোস্ট করছি, আপনারা পোস্টে সবাই রিপ্লাই দিয়ে দিন। ঠিক আছে, একটু বিস্তারিত বলিয়েন, ফাইনাল করে দেন। থ্যাংক ইউ ভেরি মাচ, 100-তে 100। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আল্লাহ হাফেজ। আমি পোস্ট করছি, ওখানে বিস্তারিত একটু লিখে দেন যেন সুবিধা হয়। স্যারের যিনি ক্লাস দিবেন ওনার দেখতে যেন সুবিধা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে।